আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাইকে। কি অবস্থা, কেমন আছো সবাই? এবং অনেকেই হচ্ছে সালাম দিছো টিচার্স ইনবক্সে, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কখন স্টার্ট হবে? ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমাদেরকে একটু পরে দেখায় আর কি, মানে আমরা শুরু করার 30 সেকেন্ড বা 1 মিনিট পরে আর কি তোমরা হচ্ছে দেখতে পারো। সো হ্যাঁ, এই তো ক্লাস শুরু হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিছো, কেমন আছো তোমরা বলো? তোমাদের অনেকের সাথে হচ্ছে এর আগে আমার কমিউনিকেট হয়েছে, যারা ধরো আমাদের একাডেমিকে ছিলা অথবা কোনো কারণে হচ্ছে আর্কাইভ ক্লাসগুলো তোমার যদি দেখতে মন চায় খুশিতে, তাহলে হচ্ছে সেখানে পরিচিত হওয়ার কথা। আর যদি না হয় সমস্যা নেই, আসলে আমরা পরিচিত হই। আমার নাম হচ্ছে সাবরিনা, আমি পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্টে, কারেন্টলি মাস্টার্সে আছি। হ্যাঁ, আচ্ছা, আমাকে কি ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা জানাও, না থাকলে আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করতে পারি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে, সবকিছু ঠিকঠাক আছে, কোনো ধরনের প্রবলেম নাই, যে যেমনটা তোমরা আর কি বলছো। সো আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করতে পারি। যেহেতু বাংলা বেশ বড় একটা লেকচার থাকে, এখানে অনেক কিছু আসলে আমরা দেখি। যেহেতু তোমরা এ ইউনিট, তোমাদের মোটামুটি মেইন টার্গেটেড সাবজেক্ট তো বাংলা না, বাট স্টিল যারা আর কি একটু চাও যে ঠিক আছে 4 সাবজেক্ট বাদ দিয়ে বাংলা দিবা বা অন্য কোনো জায়গার জন্য আসলে বাংলাটা প্রয়োজন, তারা আর কি ক্লাসগুলো করতেছো। সো আমরা আসলে একটা ক্লাসে অনেক কিছু পড়বো, তো এই জন্য আর কি একটু আমাদেরকে একটু মনোযোগটা রাখতে হবে। হ্যাঁ, তোমার অনেক সময় এরকম হবে যে তোমার ডিটাচড হয়ে যাবা, এরকম মনে হচ্ছে, এই কাজটা করা যাবে না। ঠান্ডা মাথায় একটু ক্লাসটা করতে হবে। অনেকগুলো টপিক হলো, আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে তোমরা আর কি ক্লাসের পড়াটা ক্লাসে শেষ করে যাইতে পারো অ্যান্ড বুঝতে পারো কিভাবে আসলে তোমার পড়তে হবে। ঠিক আছে? সো যেটা করতে হবে, একটু কানেক্টেড থাকতে হবে। ক্লাস করার টাইমে ক্লাসই করতে হবে, অন্য কিছু করা যাবে না। তোমার বাসার অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না, বা টিচার্স ইনবক্সে কে কি বললো না বললো এগুলোর দিকে হচ্ছে মানে নজর দেওয়া যাবে না। ঠিক আছে? ওকে, সো আমরা আজকে বাংলা 3-তে আসছি এবং বাংলা 3 শুরু করবো পার্ট 1 দিয়ে। সো পার্ট 1-এ প্রথমে আমরা যেই গদ্যটা পড়বো সেটা হচ্ছে বিলাসী। তারপরে পড়বো হচ্ছে আমাদের পরের যে গল্প মাসি পিসি, এবং তারপর হচ্ছে আমরা পড়বো তাহারই পরে মনে। অর্থাৎ পার্ট 1-এ আমরা দুটো গল্প এবং একটা কবিতা থেকে কথাবার্তা বলবো, যে এখান থেকে কি ধরনের এমসিকিউ গুলো আসে, এখানে কবি পরিচিতির তুমি কতটুকু পড়বা, কিরকম রিটেন আসে, কিভাবে তুমি অ্যান্সার করবা, সবকিছু ইনশাল্লাহ বলার ট্রাই করবো। ঠিক আছে? আর এই যে বই রিলেটেড বা ধরো তোমাদের যে কোনো ধরনের প্রবলেম রিলেটেড যে প্রশ্নগুলো, যে বই দেওয়া হবে কিনা, বা বই কবে পাবা, বা এই প্রবলেম ওই প্রবলেম, এই টেকনিক্যাল ইস্যুসগুলো কিন্তু তোমরা তোমাদের যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া থাকে এখানে বা এখানে কোন একটা সাইডে দেওয়া আছে, তোমাদের দেখো বাম সাইডে সম্ভবত। সো ওখানে হচ্ছে তোমরা কিন্তু দেখে এটা সলভ করে নিতে পারবা। ঠিক আছে? সো এগুলা টিচার্স ইনবক্সে করার প্রশ্ন না, টিচার্স ইনবক্সে তুমি লেকচারটা একটু মনোযোগ দাও, আর যা প্রয়োজন হয় তা একটু লিখে নাও। ঠিক আছে? তো ফার্স্টে আমরা হচ্ছে আমাদের যে বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা দিয়ে শুরু করতে যাচ্ছি। তো বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই আমরা যে গদ্যটা পেয়েছি, সেই গদ্যটা পড়ার আগে আমরা একটু কিছু কথা বলা প্রয়োজন, যে গল্পটা আসলে কি নিয়ে কথা বলা হয়েছে, এবং এই গল্পটা থেকে কি ধরনের এমসিকিউ আসছে, এবং তুমি কি কি জিনিস জানা উচিত আবার যখন তুমি পড়বা তখন। তো মোটামুটি সবাই আমরা হচ্ছে বিলাসী গল্পটা পড়ি বা পড়ছি, এইচএসসি লেভেলে আমরা সবাই হচ্ছে কম বেশি পড়ছি, কারণ এটা তো প্রবন্ধ না, প্রবন্ধই না হয় আমরা পড়তে চাই না, কিন্তু গল্প মোটামুটি দেখা যায় যে আমরা পড়ি। সো যদি গল্প পড়ে থাকি, তাহলে এই গল্পটা আমাদের সবার যদি পড়া থাকে, তাহলে আমরা একটু খেয়াল করলে একটু মনে পড়ার কথা আমাদের, যে এই গল্পটা যার জবানিতে আমরা হচ্ছে পাই, তার নাম হচ্ছে ন্যাড়া। ন্যাড়া বলে আমরা একটা ছেলেকে পাই, যে খুব একটা বড় হয়তো বা যখন গল্প বলছে তখন ছিল না, পরে তার আস্তে আস্তে বয়স বাড়ে যখন সে গল্প বলে। তো যাই হোক, আমরা এখানে এই গল্পটা পাই হচ্ছে ন্যাড়ার জবানবন্দিতে। ঠিক আছে? জবানবন্দি মানে কি, যে ন্যাড়া নিজের মুখে বা নিজের ভাষ্যে, ন্যাড়া হচ্ছে তার যেই ছোটবেলার একটা ঘটনা, তার যে গ্রামের ঘটনা, সেই ঘটনাগুলোকে কি করতেছে, উল্লেখ করতেছে। সো আমাদের অনেক সমালোচকদের মতে ন্যাড়াই হচ্ছেন আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাট আমরা এভাবে ডিরেক্টলি বলবো না, আমরা বলবো যে আমাদের শরৎচন্দ্রের যেই প্রথম জীবন, তার আমাদের প্রত্যেকের তো জীবনের বিভিন্ন স্টেজ থাকে, ধরো শৈশব, কৈশোর, যৌবন, বয়স বা কর্মজীবন, তারপরে একেবারে বয়স্ক জীবন, এরকম অনেক কিছু ব্যাপার এখানে থাকে, অনেকগুলো স্টেজ থাকে জীবনের। তো শরৎচন্দ্রের জীবনের যে প্রথম জীবন, হ্যাঁ, সেই প্রথম জীবন অর্থাৎ তার ছেলেবেলার যে টাইম পিরিয়ডটা, সেই জীবনের আমরা একটা ছায়াপাত হচ্ছে ন্যাড়ার মধ্য দিয়ে দেখতে পাই। আমরা যখন শরৎচন্দ্রের জীবনী পড়ি, তখন আমরা দেখি যে তার যে জীবনে আমরা যে তথ্যগুলো পাই, সেগুলো আমাদের ন্যাড়ার তথ্যের সাথে অনেকখানি মিলে যায়। আচ্ছা, তো এখান থেকে গল্পটা শুরু করার আগে আমাদেরকে গল্পের বা কবিতার উৎসটা পড়তে হয়, কারণ এমসিকিউতে মোটামুটি এটা একটা আসার মতো এবং
খুব গুরুত্বপূর্ণ এবং কমন একটা প্রশ্ন যে এই গল্পটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে অথবা প্রথম প্রকাশিত হয়েছে কোথায়, এরকম কিছু তথ্য আমরা হচ্ছে পাই। সো আমাদের এই বিলাসী যে গল্পটা, সেই গল্পটা আমরা সবাই মোটামুটি জানি যে ভারতী পত্রিকায় হচ্ছে এটা প্রথম প্রকাশিত হয়। ভারতী পত্রিকায় আমরা এটা জানি, এটার প্রথম প্রকাশ। আচ্ছা, সো এই যে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে, এই প্রশ্নটা তোমাদের বিভিন্ন বছরে বিভিন্ন সময় কিন্তু হচ্ছে আমাদের আচ্ছা বিভিন্ন সময় বিভিন্ন বছর কিন্তু আসলে আমাদের ইউনিভার্সিটিগুলোতে এই প্রশ্নটা এসেছে। সো এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবা যে কোন পত্রিকায় আমরা এটা প্রথম প্রকাশিত হতে দেখি, সেটা হচ্ছে ভারতী পত্রিকায়। সো এই পত্রিকাটাতে আমরা দেখি, মানে এই গল্পটাতে আমরা দেখি যে এখানে আসলে দুজন মানব এবং মানবী, যাকে আমরা বলছি হচ্ছে বিলাসী এবং মৃত্যুঞ্জয়, এই দুজন মানব এবং মানবীর যে চরিত্রের যে প্রেমের মহিমা এবং তাদের যেই মানে আমাদের সমাজে বিদ্যমান যে জাতিগত বিভেদ বা ভেদাভেদ, সেই বিভেদের যে সংকীর্ণ সীমা এবং আমাদের সমাজের যে অনুদারতা এবং আমাদের সমাজের যে রক্ষণশীলতা এবং পল্লী গ্রামের যে বিভিন্ন ধরনের সমস্যা, সেই সমস্যাগুলোকে কিন্তু পুরো এই গল্পটার মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং গল্পের নাম যেহেতু বিলাসী, তাহলে খুব ক্লিয়ারলি বোঝা যায় যে বিলাসী গল্পটা যে কেন্দ্রীয় চরিত্র, সে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আমাদের বিলাসী। সো অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে যে অমুক গল্পের কেন্দ্রীয় চরিত্রকে, বা আমরা অনেক সময় রিটেন লিখতে গেলেও কিন্তু আমাদেরকে লেখার প্রয়োজন পড়ে যে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র বলেছে এটা, বা এই গল্পের কেন্দ্রীয় চরিত্র বলেছে এটা। সো এটা একটু আমরা খেয়াল রাখার চেষ্টা করবো যে নাম যেহেতু বিলাসী, তাহলে বিলাসী কেন্দ্রীয় চরিত্র, এটা একটু মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে আমরা আমাদের গল্পটা শুরু করার আগে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটু দেখে ফেলি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন 1876 খ্রিস্টাব্দে এবং পশ্চিম বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। সো গ্রামের নামটা অনেক সময় প্রশ্ন দেয়, মনে রাখতে পারো। সাধারণত কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু সাল একটু কম্পারেটিভলি ঢাকা ইউনিভার্সিটিতে কম দেয়, বেশি দেয় যে জায়গাটা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কবি এবং সাহিত্যিকদের যেই ছদ্মনাম থাকে বা তাদের যেই উপাধিগুলো থাকে, ঠিক আছে, যদি কোন ধরনের ছদ্মনাম থাকে, উপাধি থাকে, সেগুলো থেকে প্রশ্ন হয়। আবার যদি তাদের কোনো সাহিত্যকর্ম, বিখ্যাত সাহিত্যকর্মগুলো থাকে, সেগুলো থেকে হচ্ছে আমরা দেখি বেশি প্রশ্ন আসে। সাহিত্যকর্ম থেকে আবার দুই ধরনের প্রশ্ন আসে, যে কোনটা কার সাহিত্য সেই রিলেটেড একটা প্রশ্ন আসে, অথবা দেখা যায় যে আমাদের কাছে জানতে চায় যে এটা কি ধরনের সাহিত্যকর্ম, এটা কি কোনো প্রবন্ধ নাকি গল্প নাকি কি, সেটা। সো আমরা সেই রিলেটেড কথাবার্তাগুলো দেখবো। সো শরৎচন্দ্রের আমরা যদি একটু ছদ্মনামের দিকে খেয়াল করি, শরৎচন্দ্রের অনেকগুলো ছদ্মনাম ছিল। তিনি অনিলা দেবী ছদ্মনামে লিখতেন, তিনি শ্রীকান্ত শর্মা, তারপর হচ্ছে সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, অপরাজিতা দেবী, এরকম 3-4টা ছদ্মনামে তিনি হচ্ছে লিখতেন। এবং তোমরা অলরেডি ইতিমধ্যে জানো যে ছদ্মনামগুলো আসলে কবি সাহিত্যিকরা ধারণ করতেন কেন। ধরো কোনো একটা বিষয় নিয়ে তারা লিখছেন, যে বিষয়টা নিয়ে তারাও আসলে শিওর না যে লেখাটা প্রকাশিত হলে কেমন সাড়া পাবেন, অথবা এই লেখাটা আদৌ লেখা উচিত কিনা, তার প্রতি কোন ধরনের নিরাপত্তার প্রশ্ন আসবে কিনা, এরকম বিভিন্ন পারপাসে কিন্তু লেখকরা ছদ্মনাম গ্রহণ করতেন। ছদ্মনাম বলতে যেটাকে আমরা বলি আর কি, ধরো তুমি যদি এখন তোমার রিয়েল আইডির পাশাপাশি একটা ফেক আইডি খুলো, সো ফেক আইডিটা হচ্ছে তোমার ছদ্মনাম, এরকম একটা ব্যাপার আর কি। সো আমরা এখান থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের এই ফেক আইডি গুলোকে একটু কি করার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করবো। সো ওনাদের ছদ্মনামগুলো কি, ছদ্মনামগুলো আমরা একটু দেখি। আচ্ছা, সো প্রথমত ওনার প্রথম যে ছদ্মনামটা আমরা পাই সেটা হচ্ছে আমরা বলেছি কি অনিলা দেবী, ঠিক আছে? অনিলা দেবী এই ছদ্মনামে তিনি লিখতেন এবং তার অনেক লেখা, নারীর মূল্য নামে একটা প্রবন্ধ, মন্দির, এরকম অনেক কিছুই কিন্তু তিনি আসলে ছদ্মনামে লিখেছেন। সো পাশাপাশি তার আরো দুই একটা ছদ্মনাম আমরা মনে রাখবো। শ্রীকান্ত শর্মা, এটাও তার ছদ্মনাম। তারপর হচ্ছে সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, তারপর হচ্ছে অপরাজিতা দেবী। তো এগুলো হচ্ছে মোটামুটি তার সবচেয়ে বেশি ব্যবহৃত যে ছদ্মনাম সেগুলো। এবং আমরা বলছিলাম যে ছদ্মনামের পাশাপাশি আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হয়, সেটা হচ্ছে তাদের যদি কোনো উপাধি থাকে। তো শরৎচন্দ্রের যে উপাধিটা আমরা পাই সেটা হচ্ছে আমরা বলি অপরাজেয় কথাশিল্পী। অপরাজেয় কথাশিল্পী অর্থাৎ তিনি তার সমসাময়িক টাইমে, তার যে টাইম পিরিয়ড, সেই সময় দেখা গেছে যে তিনি খুব বেশি জনপ্রিয় ছিলেন, বিধায় তাকে আমরা অপরাজেয় কথাশিল্পী হিসেবে বলি। এবং তার জনপ্রিয়তা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। আমরা কেউ যদি, এমন অনেকেই আছে আমরা যারা জীবনে কখনো কোনো উপন্যাস পড়ি নাই, কোনো গল্প পড়ি নাই, কিছুই পড়ি নাই, কিন্তু স্টিল আমরা সবাই মোটামুটি দেবদাস বলে একটা ক্যারেক্টার যে এক্সিস্ট করে সেটা জানি। হয় আমরা দেবদাস উপন্যাসটা পড়ছি, না হয় আমরা দেবদাস যে একটা ক্যারেক্টার এক্সিস্ট করে সেটা জানি, না হয় অ্যাটলিস্ট আমরা যারা মোটামুটি
মোটামুটি একটু মুভি টুভি দেখি বা শাহরুখ খানের মুভি টুভি যাদের একটু দেখার অভ্যাস আছে তারাও মোটামুটি শাহরুখ খান, দেবদাস এই নামগুলোকে একটা একটা সমার্থক শব্দ হিসেবে জানো। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সময়ের সবচেয়ে বেশি জনপ্রিয় ঔপন্যাসিক ছিলেন, ঠিক আছে, বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক আমরা যাকে বলি বা সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক, ঠিক আছে। তো এই তথ্যটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ওকে, এরপরে আসি তার সাহিত্যকর্মতে। তার সাহিত্যকর্মগুলো এক এক করে আমরা দেখব। তবে প্রথম তার সাহিত্যিক খ্যাতিটা ছড়িয়ে যায় যেই লেখার মাধ্যমে, সেটাকে আমরা বলছি বড় দিদি। এই উপন্যাসটা যখন ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় 1907 সালে, তখন তার সাহিত্যিক হিসেবে খ্যাতিটা ছড়িয়ে পড়ে। এবং আমরা জানি যে তিনি তার জীবিকার তাগিদে তিনি কিন্তু বার্মা, যেটাকে আমরা বর্তমানে বলি মায়ানমার, সেখানে যান এবং সেখানে বিভিন্ন কেরানি পদে চাকরি বা কাজ টাজও করেছিলেন। এবং 1916 সালে তিনি আসলে কলকাতায় আবার ফেরত আসেন এবং ফেরত এসে নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে চান। এখন এই যে তিনি সাহিত্য সাধনা করতে চান, আমাদের সবার মনে মোটামুটি প্রশ্ন আসে যে তিনি আসলে কোন সাহিত্যটা বেশি লিখছিলেন। সো এই প্রশ্নটা আমাদের অনেকেরই হয়তো বা মাথায় চলে আসতে পারে। তো আমরা মূলত তাকে হচ্ছে তার উপন্যাসের জন্য সবচেয়ে বেশি চিনে থাকি, তারপরে হচ্ছে তার গল্পগ্রন্থ, তারপরে অন্যান্য কিছু। সো আমরা এখান থেকে যে তথ্যগুলো একটু খেয়াল করব সেটা হচ্ছে তার প্রথম যেই গল্পটা, মন্দির নামক যে গল্পটা, সেটা কারণ এটা তার প্রথম মুদ্রিত রচনা, অর্থাৎ প্রথম কোন একটা পত্রিকায় বা কোন একটা জায়গায় যদি কোনো কিছু মুদ্রণ করা হয়, দেখো রচিত এক জিনিস, মুদ্রিত আরেক জিনিস। মুদ্রিত মানে কি, কোথাও প্রকাশ হয়েছে, ঠিক আছে। সো প্রথম মুদ্রিত রচনা হচ্ছে মন্দির, যে মন্দির লেখার জন্য তিনি হচ্ছে কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন। কুন্তলিন একটা পুরস্কারের নাম। আমরা এখানে সবচেয়ে জোর দিব যেটাতে, সেটা হচ্ছে উপন্যাস। এবং উপন্যাসের নামগুলোর মধ্যে আবার আমরা যে বেশি জোর দিব, দেখো দেবদাস, এটা আমাদের মোটামুটি সবার জানা। আমরা তারপর হচ্ছে পল্লী সমাজ উপন্যাসটার নাম শুনেছি, বড় দিদি নাম শুনেছি, শ্রীকান্তের অনেকগুলো পর্ব আছে সেটা শুনেছি, পরিণীতা, মেজ দিদি, এরকম বেশ কিছু উপন্যাস তার আমরা পাই। সো উপন্যাসের নামগুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে আমরা গল্পগ্রন্থ এবং নাটক, প্রবন্ধ গ্রন্থগুলোর নাম মনে রাখবো। এবং দেখো এই যে এখানে একটা প্রবন্ধ গ্রন্থের নাম দেখতে পাচ্ছি আমরা, নারীর মূল্য। সো বোঝা যাচ্ছে যে এই প্রবন্ধটার মধ্যে তিনি আসলে নারীদেরকে নিয়ে কথাবার্তা বলেছেন। সো এই প্রবন্ধটার মধ্যে তিনি তার যে অনিলা দেবী ছদ্মনামটা ছিল, অনিলা দেবী, এই ছদ্মনামটাকে তিনি হচ্ছে এই প্রবন্ধটার মধ্যে ব্যবহার করেছিলেন। তো ছদ্মনামের কাজ হচ্ছে আর কি এগুলো, যে তিনি অন্য কোনো লেখা বা কোনো লেখা যদি তার পক্ষের হবে কি হবে না এটা মোটামুটি কনফিউজ থাকে, তখন সেগুলো তিনি আসলে এইভাবে প্রকাশ করে থাকেন। সো এই যে কুন্তলিন পুরস্কার প্রাপ্ত মন্দির, সেটা আমাদের একটু মনে রাখা লাগবে। এবং পরবর্তীতে আমরা যদি দেখেছি যে মুদ্রিত রচনা যে বলছি, তাহলে কোথায় এটা প্রকাশিত হয়েছে, ভারতী পত্রিকায়, ঠিক আছে। তার মোটামুটি বেশিরভাগ লেখাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভারতী পত্রিকার সাথে সম্পৃক্ত। তো এই কবিতা, এই গল্পটা আমরা দেখতে পাচ্ছি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে। সো এই তথ্যগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এবং আমরা যদি বলি যে এটা তো তার গল্প, কিন্তু উপন্যাস আকারে প্রকাশ, এটা যদি আমরা খেয়াল করি, তাহলে প্রথম উপন্যাস আমরা বলছি হচ্ছে তার যে বড় দিদি উপন্যাসটা আছে সেটাকে, ঠিক আছে। কুন্তলিন কবে পেয়েছিলেন? কুন্তলিন পেয়েছিলেন হচ্ছে তিনি 1903 সালে। 1903 সালে হচ্ছে কুন্তলিন পুরস্কারটা পেয়েছিলেন, 1903। ওকে, তারপর তার গল্পগ্রন্থ এবং প্রবন্ধ গ্রন্থ দেখবো। তারপর আমরা তার সম্পর্কে কিছু বিশেষ তথ্য দেখছি। সেই তথ্যগুলো হচ্ছে তিনি অপরাজেয় কথাশিল্পী হিসেবে পরিচিত, যেটা আমরা অলরেডি বলে ফেলছি। এবং কথাশিল্পী আমরা কাদেরকে বলি? যারা মূলত গল্প এবং উপন্যাস বেশি রচনা করেন তাদেরকে আমরা কথাশিল্পী বলে পরিচয় দেই। তিনি রাজনৈতিক আন্দোলনে যোগ দিয়েছিলেন, কিন্তু পরে সেটা ত্যাগ করছেন এবং 24 বছর বয়সে, তার বয়স যখন 24, তখন তিনি মনের ঝোঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন। এই কারণেই কিন্তু আমরা বলি যে আমাদের যে গল্পের ন্যাড়া, সেই ন্যাড়ার সাথে শরৎচন্দ্রের জীবনের প্রথম একটা টাইম পিরিয়ডের একটা মিল পাওয়া যায়। দেখো আমরা কিন্তু বিলাসী গল্পে দেখছি যে ন্যাড়া সন্ন্যাসী হয়েছিল, তারপরে মশার উপদ্রবে বা মশার কামড়ে টিকতে না পেরে সন্ন্যাস জীবনে ইস্তফা দিয়ে ও হচ্ছে চলে আসছিল। তো চলে আসার পরে ওর হচ্ছে মৃত্যুঞ্জয়ের সাথে দেখা হয়েছিল। সো মোটামুটি আমরাও কিন্তু একমত হতে পারি যে এখানে আসলে একটা সিমিলারিটিজ আছে ন্যাড়া এবং আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে তিনি সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছেন এবং ডিলিট ডিগ্রি পেয়েছেন। ডিলিট ডিগ্রি কি? ডিলিট বলতে আমরা বুঝি হচ্ছে ডক্টর অফ লিটারেচারকে, অর্থাৎ সাহিত্যে স্বীকৃতির জন্য তাকে যে সম্মানসূচক ডিগ্রিটা দেওয়া হয়েছে সেটা, এবং সেটা দেওয়া হয়েছে কত সালে? 1936 সালে। সো এই প্রশ্নটা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন, যে তিনি কত সালে ডিলিট ডিগ্রি পেয়েছিলেন, ঠিক আছে। সো ডিলিটের প্রশ্নটা কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে সম্ভবত 15 এবং 16 সালে এই প্রশ্নটা আসছিল, এটা একটা মাথায় রাখবা। আর 22-23 সালে একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে বিলাসী, এই আমাদের যে গল্পটা আছে বিলাসী গল্প, সেটা প্রথম প্রকাশিত হয় কোথায়, এই রিলেটেড একটা প্রশ্ন আমাদের আসছিল। সো বিলাসী প্রথম প্রকাশিত হয়েছে হচ্ছে আমাদের ভারতী পত্রিকায়, ঠিক আছে। সো আমরা এই দুইটা তথ্য একটু মনে রাখতে পারি। ওকে,
সো তাহলে আমরা শরৎচন্দ্র থেকে এগুলো একটু ভালো করে খেয়াল করব, বিশেষ করে তাদের ছদ্মনাম, যে ছদ্মনাম তাদের লেখালেখির প্রয়োজনে অনেক সময় নিতে হয়, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে তারা রাজনীতি নিয়ে কিছু একটা জিনিস লিখবে বা সমাজের কোনো অসঙ্গতি নিয়ে লিখবে, এখন তারা ভাবতেছে যে এই লেখাটা প্রকাশিত হইলে মানুষ এটা কিভাবে নিবে, বা তার উপর কোনো ধরনের ভয় বা তাকে কোনো ধরনের নিরাপত্তাহীনতায় পড়তে হবে কিনা। তো এই জায়গাগুলো থেকে আমরা দেখি আর কি যে তারা মূলত ছদ্মনামগুলো নিতেন। তো তার ছদ্মনামগুলো আমরা মনে রাখবো, তার একটা উপাধি ছিল সেটা মনে রাখবো, তার সাহিত্যকর্মগুলো মনে রাখবো, সবচেয়ে বেশি গুরুত্ব দিব তার উপন্যাসে এবং তার কুন্তলিন পুরস্কার প্রাপ্ত মন্দির গল্পটিতে। তিনি নারীর মূল্য এবং আরো বেশ কিছু প্রবন্ধ লিখেছেন। নারীর মূল্য প্রবন্ধটা তিনি লিখেছিলেন অনিলা দেবী ছদ্মনামে। খুব সিম্পল, আমরা ক্লাসে মোটামুটি নামগুলো একটু যদি মানে মেমোরাইজ করে ফেলি তাহলে আমাদের কিন্তু খুব বেশি এফোর্ট আসলে ক্লাস শেষে দিতে হবে না। ওকে, তাহলে আমরা আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানা শেষ করলাম। এখন আমরা একটু যেটা জানবো সেটা হচ্ছে আমাদের এই গল্পটার মূল বিষয়বস্তুটা কি। দেখো, গল্পটা আমরা প্রত্যেকে কম বেশি রিডিং পড়া, ঠিক আছে, আমরা মোটামুটি সবাই জানি। এখন এখানে আমরা যখন এটা থেকে রিটেন অ্যান্সার করব বা যখন আমরা এমসিকিউ পড়বো আবার, তখন আমরা কোন কোন জিনিস একটু খেয়াল করব, সেটার জন্যই মূলত এই কিওয়ার্ড গুলো দেওয়া। সো আমরা কিওয়ার্ড গুলোকে একটু বিশ্লেষণ করি। দেখো, এই যে বিলাসী নামক গল্পটা, এই গল্পটাতে আমরা প্রথমত কি দেখি? প্রথমত আমরা দেখি উদার মৃত্যুঞ্জয়, অর্থাৎ মৃত্যুঞ্জয়কে একটা বিশেষণে বিশেষিত করা হয়েছে। সেই বিশেষণটা হচ্ছে মৃত্যুঞ্জয় উদার। মৃত্যুঞ্জয় যে উদার সেটার এক্সাম্পল তুমি কোথায় পাবা? দেখো, বিলাসী গল্পটার মধ্যে বলা ছিল যে মৃত্যুঞ্জয়ের কিন্তু দোকানের খাবার কিনে খাওয়ানোর কোনো জুরি নাই। এজন্য গ্রামের যে ছেলেপেলেরা তারা মৃত্যুঞ্জয়কে পছন্দ করতো, কারণ মৃত্যুঞ্জয় তাদেরকে দোকান থেকে খাবার কিনে দিত। কারণ কি, গ্রামের ছেলেপেলেদের কাছে হয়তো বা হাতে ক্যাশ টাকা থাকতো না, কিন্তু মৃত্যুঞ্জয়ের কাছে থাকতো। কেন? কারণ মৃত্যুঞ্জয় একা, তার পরিবার বলে কেউ নাই। সে তার যে বাগান আছে সেই বাগানটাকে ভাড়া দিয়ে বা বাগানটাকে বন্ধক রেখে বা আরেকজনের কাছে দিয়ে সেখান থেকে টাকা যেটা পেতো সেই টাকা দিয়ে সে তার পড়ালেখা থেকে শুরু করে তার ভরণ পোষণ চালাতো। ফলে মৃত্যুঞ্জয়ের কাছে টাকা থাকতো। সেই টাকা দিয়ে মৃত্যুঞ্জয় কি করতো? বাচ্চা কাচ্চাদেরকে তারা যখন কোনো দোকানের খাবার কিনে খাওয়ার আবদার করতো সেটা তাদেরকে খাওয়াতো। আবার অনেক সময় আমরা দেখতাম যে বাবারা, মানে সন্তানদের, ছেলেপেলেদের বাবারাও অনেক সময় মৃত্যুঞ্জয়ের কাছ থেকে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে বা সত্য অসত্য মিক্স কথাবার্তা বলে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা নেওয়াতো, যে মাইনে হারায় গেছে, তারপর হচ্ছে বই হারায় গেছে, এরকম বিভিন্ন কথাবার্তা বলে তারা মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা নিত। সো ওই জায়গা থেকে আমরা বলতে পারি যে মৃত্যুঞ্জয় পড়াশোনায় যেমনই হোক না কেন, সবসময় সে থার্ড ক্লাসে ছিল বলে আমরা জানলেও মৃত্যুঞ্জয় কিন্তু মোটামুটি একটা উদার নৈতিকতার বা উদার একটা ক্যারেক্টার হিসেবে আমাদের কাছে আসছে। সো এখান থেকে একটু খেয়াল করবা, এই যে আমরা মৃত্যুঞ্জয় চরিত্রটাকে পড়তেছি, তোমাদের তো হচ্ছে, তোমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো দেখে থাকো তাহলে তোমরা জানবা যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু লাস্ট কয়েক বছর তারা যেই ওয়েতে প্রশ্ন করতেছে সেখানে কিন্তু তোমার ফার্স্ট পেপারের সাথে কানেক্ট করে তোমাকে হচ্ছে সেকেন্ড পেপার থেকে এরকম অনেক প্রশ্ন করা হয়। সো দেখো, সেকেন্ড পেপারে তোমাদের একটা টপিক আছে না, উচ্চারণ। সো দেখো, এই যে মৃত্যুঞ্জয় ওয়ার্ডটা যে তুমি পাইলা, মৃত্যুঞ্জয় বলে যে ক্যারেক্টারটাকে পাইলা, এখন এই মৃত্যুঞ্জয় এই শব্দটা কিন্তু উচ্চারণে দেওয়ার মতো একটা খুবই চমৎকার টপিক। সো তোমাকে বলতে পারে যে মৃত্যুঞ্জয় শব্দটার উচ্চারণ লিখো। তারপর তোমাকে বলতে পারে যে মৃত্যুঞ্জয় তো এটা একটা এক কথায় প্রকাশ, সো এটার পূর্ণ রূপটা কি। সো এখান থেকে কিন্তু তোমাকে এরকম বিভিন্ন ধরনের রিটেন এবং এমসিকিউ দুটোই করা যায়। তোমাকে মৃত্যুঞ্জয়ের এক কথায় প্রকাশ যদি দেয় রিটেনে, সেটাও দিতে পারে, উচ্চারণ লিখতেও দিতে পারে, আবার এমসিকিউ তো তোমাকে দিয়ে দিতে পারে যে নিম্নের কোনটি মৃত্যুঞ্জয়ের আমাদের উচ্চারণ বা হচ্ছে এক কথায় প্রকাশ, ঠিক আছে। সো আমরা একটু খেয়াল করি তো, দেখো তো মৃত্যুঞ্জয়ের উচ্চারণটা কিরকম হবে? এরকম না, মৃত্যুঞ্জয় এইভাবে করে না আমরা হচ্ছে উচ্চারণটা লিখি। সো তোমার একটু এটা মাথায় রাখতে হবে। তারপর দেখো, মৃত্যুঞ্জয়ের এক কথায় প্রকাশ কি? আমরা মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে এই কথাটা দেখছিলাম যে বাবা মায়ের দেওয়া নামকে মিথ্যা প্রমাণিত করে সে মারা গেল। কেন মিথ্যা প্রমাণিত করার কথা বলা হয়েছে? কারণ মৃত্যুঞ্জয় কথাটার মানে হচ্ছে মৃত্যুকে জয় করেছে এমন, মৃত্যুকে জয় করেছে এমন। সো এটা একটা এক কথায় প্রকাশ। তো যখন তুমি পড়বা, তোমার পড়াটা যদি স্মার্ট হয় তাহলে তোমার কিন্তু এই জিনিসগুলো মোটামুটি জানার কথা, ঠিক আছে। সো এগুলো একটু খেয়াল রাখো। আচ্ছা, সো মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? একজন জিজ্ঞাসা করছো যে থার্ড ক্লাস বলতে এখানে কি বোঝাচ্ছে? এখানে থার্ড ক্লাস বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের ক্লাস 8 কে, ঠিক আছে। থার্ড ক্লাস, এই থার্ড ক্লাস মানে হচ্ছে ক্লাস 8, আমরা যেটাকে বলি ক্লাস 8। দেখো, আমরা ক্লাস 10 বলি, তাই না? তার মানে ক্লাস 10 কি? স্কুল লাইফের সর্বোচ্চ শ্রেণী। তাহলে সেখানে ক্লাস 10 কে ধরা হয় হচ্ছে প্রথম ক্লাস। ক্লাস 10 এটা হচ্ছে প্রথম ক্লাস। তাহলে ক্লাস 9 কি? দ্বিতীয় ক্লাস। ক্লাস 8 কি? তৃতীয় ক্লাস।
ক্লাস 7 কি, চতুর্থ ক্লাস, এরকম করে হচ্ছে ওরা ক্লাসটাকে কাউন্ট করে। সো এই তথ্যটা একটু তোমরা হচ্ছে মনে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে মৃত্যুঞ্জয়, সে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল সেটা আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে। সো আমরা জানি মৃত্যুঞ্জয়ের ছিল হচ্ছে আম কাঁঠালের বাগান, আম কাঁঠালের বাগান, এবং এই বাগানটার দৈর্ঘ্য বা আয়তন যেটাই বলি না কেন ছিল হচ্ছে 20-25 বিঘা। সো 20-25 মানে কি 20-25 বিঘার তার বাগান ছিল, 20-25 বিঘা। সো এই তথ্যগুলো অনেক সময় আমাদের এমসিকিউতে দেয়, আশা করি তোমরা হচ্ছে যখন অ্যাডমিশন এইচএসসি এর প্রিপারেশন নিছো তখনও মোটামুটি পড়ছো। সো আবার একটু আমরা খেয়াল করলাম। আচ্ছা, তারপরে আমরা এদিক থেকে যদি শুরু করি, এখানে আমরা দ্বিতীয়ত যে তথ্যটা পাচ্ছি কিওয়ার্ডে সেটা একটু দেখি। এখানে বলা হচ্ছে যে এক পতিব্রতী ও সাহসী নারীর কথামালা আছে এই গল্পটার মধ্যে। সো পতিব্রতী, এই পতিব্রতী মানে কি? পতি মানে এখানে বোঝানো হচ্ছে স্বামীকে, ব্রত মানে হচ্ছে যে কোনো কিছু এইম গ্রহণ করে, যে সে কোন একটা কিছু করবে বা কোন একটা দায়িত্ব নিয়েছে, সে দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করছে। সো পতিব্রতী বলার রিজনটা হচ্ছে বিলাসীর যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা তোমার যদি মাথায় থাকে তাহলে এতক্ষণে তোমার বুঝে যাওয়ার কথা যে কেন তাকে পতিব্রতী বলা হয়েছে। দেখো, বিলাসীকে তার বাবা মৃত্যুঞ্জয়ের সাথে বিয়ে দিয়েছে। বিলাসীর মুখের কথা, বিলাসী বলে যে বাবা আমাকে বাবুর সাথে নিকা দিয়েছে, জানো, অর্থাৎ তাকে বিয়ে দিয়ে ফেলছে অলরেডি। সো সে তার স্বামীর প্রতি সর্বোচ্চ দায়িত্বটুকু পালন করতেছে। আমরা দেখছি যে বিলাসী একটা বনের মধ্যে, একটা পোড়ো বাড়িতে যেখানে আশেপাশে কেউ নাই, এরকম একটা ভয়াবহ পরিবেশের মধ্যে একটা মৃত্যু শয্যায় থাকা ব্যক্তিকে দিনের পর দিন সে টেক কেয়ার করতেছে, এবং তাকে দেখভাল করতে করতে তার অবস্থা হয়েছে এমন যে তার বয়স কি 18 নাকি 28 এটা হচ্ছে ঠাহর করা যায় না। তার চেহারা দেখে বোঝার কোনো উপায় নাই যে তার বয়স 18 নাকি হচ্ছে 28। সো এটা একটা বিষয় আমরা এখানে পাইছি। তারপরে খেয়াল করবা যে আমাদের বিলাসী সম্পর্কে একটা কথা বলা আছে যে বিলাসীকে দেখে মনে হয় যে ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। সো এটা কিন্তু এক ধরনের উপমা আমরা কি জানি যে উপমা হচ্ছে যখন কোন একটা কিছুর সাথে আরেকটা কিছুর তুলনা করা হয়। সো এখানে কিন্তু বিলাসীকে ওই যে ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, এটা কিন্তু একটা তুলনা ছিল। সো এখানে আমরা দেখতেছি যে বিলাসীকে বলা হচ্ছে পতিব্রতী, অর্থাৎ সে তার স্বামীর সর্বোচ্চ পরিমাণে যে টেক কেয়ার করার কথা, যে দেখভাল করার কথা সেটা করতেছে, এবং সে সাহসী কেন? কারণ এই প্রসঙ্গে আমাদের মনে পড়ার কথা, আমরা যারা গল্পটা পড়ছি সেখানে আমরা দেখছি যে আমাদেরকে ন্যাড়া বলছিল যে এক ন্যাড়ার অন্য একটা আত্মীয় ছিল, যে আত্মীয়ের হাজবেন্ড মারা যাওয়ার কালে, ন্যাড়া সেখানে উপস্থিত ছিল। তো ন্যাড়া যখন তার স্ত্রীকে তার মৃত স্বামীর কাছে রেখে বের হয়ে আসতে চাইছিল, কারণ স্বাভাবিক একটা মানুষ মারা গেলে কি হয়, সৎকারের জন্য যে প্রিপারেশন গুলো নেওয়ার দরকার বা মানুষজনকে খোঁজ খবর দেওয়ার, সে কাজটা তো ন্যাড়াকেই করতে হবে। তো ন্যাড়া যখন ওই স্ত্রীটাকে তার মৃত স্বামীর কাছে রেখে সে যখন বাইরে বের হতে চাচ্ছিল কাজ করার জন্য, তখন সেই স্ত্রী কিন্তু ভয় পাচ্ছিল। কিন্তু আমরা যদি অপর দিকে আমাদের বিলাসীর দিকে তাকাই, তাহলে আমরা দেখছি যে বিলাসী কিন্তু খুবই সাহসী একজন নারী, এবং দিনের পর দিন এই মৃত্যু শয্যায় থাকা এই ছেলেটিকে নিয়ে, মৃত্যুঞ্জয়কে নিয়ে সে কিন্তু ওই বনের মধ্যে একাই হচ্ছে রাত কাটাচ্ছে বা সময় কাটাচ্ছে, ঠিক আছে। সো আমরা কিন্তু এই প্রসঙ্গে একটু মনে রাখতে পারি যে আমাদের যে মৃত্যুঞ্জয়, সে কিন্তু প্রায় 1.5 মাস ধরে কিন্তু শয্যাগ্রস্ত ছিল। কত মাস ধরে? প্রায় 1.5 মাস। প্রায় 1.5 মাস ধরেও কিন্তু পুরোপুরি বিছানায় পড়া ছিল। সো এই সময় যদি কোন ধরনের বিপদ আপদ হয়, তাহলে বিলাসীকে দেখার কিন্তু কেউ ছিল না। সো ওই দিক থেকে বললে চিন্তা করা যায় যে আমাদের বিলাসী হচ্ছে খুবই সাহসী একটা চরিত্র। আচ্ছা, এর মধ্যে আবার আরেকটা তথ্য মনে রাখবা, 1.5 মাস ধরে যে শয্যাগত ছিল, এর মধ্যে বলো তো তোমরা আমাকে একটু, যে এর মধ্যে কতদিন ও অজ্ঞান এবং অচেতন ছিল? এটা কিন্তু আমাদের বিলাসীর নিজের মুখের, মানে মৃত্যুঞ্জয়ের নিজের মুখ থেকে আমরা এই তথ্যটা শুনতে পাই যে ও 1.5 মাস ধরে শয্যাগত ছিল, সাথে কয়েকটা দিনের কথা বলা আছে, এতদিন অজ্ঞান বা অচৈতন্য অবস্থায় ছিল। সো কতদিন তোমাদের মনে আছে কিনা বলো? কি ফুলের সাথে তুলনা করা হয়েছে? ফুলদানিতে ভিজে রাখা বাসি ফুলের মতো, এতটুকু বলা ছিল, ফুল মেনশন করা ছিল না। আচ্ছা, কেউ কেউ বলতেছো 10, কেউ কেউ 15, দুটোই, মানে 10 থেকে 15 দিন বলা ছিল। সো তুমিও 10 থেকে 15 দিনই বলবা, ঠিক আছে। তার মানে মোটামুটি তোমাদের পড়া ছিল, এখন একটু মনে করতে পারলেই হচ্ছে। সেগুলো কিন্তু খুব সেন্সিটিভ ইনফরমেশন, এগুলো একদম বইয়ের ফ্ল্যাট কোশ্চেন, এগুলো আসলে কিন্তু বানায় কিছু লেখার সুযোগ নাই। সো এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, সো ন্যাড়া কি করছিল, যে ওরা যখন 1.5 মাস ধরে শয্যাগত ছিল, তো এই খবরটা জানতে পেয়ে ন্যাড়া কিন্তু সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে মৃত্যুঞ্জয়কে দেখতে গেছিল, দিনের বেলা যায় নাই। কেন যায় নাই? কারণ আমরা জানি যে মৃত্যুঞ্জয়ের গ্রামে একটা সুনাম ছিল, কোট আনকোট সুনাম। এখানে সুনাম বলতে কি বুঝাইছে? এখানে সুনাম বলতে বুঝাইছে দুর্নামকে,
সুনাম বলতে এখানে বোঝানো হচ্ছে কি দুর্নামকে। কি দুর্নাম ছিল? যে ওর যে খুড়া মানে চাচা, হ্যাঁ, জ্ঞাতি গোষ্ঠীর একই জ্ঞাতি চাচা, গোষ্ঠীর চাচা, সে চাচা কিন্তু মৃত্যুঞ্জয়ের নামে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে বেড়াইতো। সো দেখা গেছে যে মৃত্যুঞ্জয়ের গ্রামের মধ্যে একটা দুর্নাম ছিল। এই দুর্নামের কারণে কেউ কখনো মৃত্যুঞ্জয়ের সাথে মিশতে চাইতো না বা মৃত্যুঞ্জয়ের সামনাসামনি ভাবে কথা বলতো না। সো দেখা গেল যে আমাদের ন্যাড়াও কিন্তু মৃত্যুঞ্জয়ের প্রতি তার একটা মায়া ছিল, যেহেতু অনেকদিন মৃত্যুঞ্জয় তাকে খাবার দাবার কিনে খাওয়াইছে। সো ওই জায়গা থেকে দায়িত্বের জায়গা থেকে দেখা যায়, নৈতিকতার জায়গা থেকে ন্যাড়া মৃত্যুঞ্জয়কে দেখতে যায়, কিন্তু অন্ধকারের বেলা লুকিয়ে কিন্তু দেখতে যায়, এটা আমরা জানি। এবং আরেকটা জিনিস একটু মনে রাখতে পারো, সেটা হচ্ছে আমাদেরকে অনেক সময় এরকম প্রশ্ন করে যে ন্যাড়ার বয়স কত ছিল। সো অফকোর্স যখন গল্প বলতেছে তখন শিশুই ছিল, ছোট ছিল, কিন্তু এখানে একটা জায়গায় ন্যাড়া কিন্তু উল্লেখ করছিল যে 40-এর কোঠা পার হয়েও সে দেখে যে পল্লী গ্রামের অবস্থা খুব একটা পাল্টায় নাই। সো 40-এর কোঠা, আমরা যখন বলি যে 40-এর কোঠা, তখন আমরা কি বুঝাই? বয়স 40 প্লাস কিছু একটা। সো 40-এর কোঠা মানে হচ্ছে 40 থেকে 49-এর যে টাইম পিরিয়ডটা, সেটা। সো ন্যাড়া যখন আমাদেরকে গল্পটা বলতেছে, তখন ন্যাড়ার বয়স যদি আমরা চিন্তা করি, তাহলে 40 থেকে 49-এর মধ্যে তার বয়সটা আর কি, এটা একটু মাথায় রাখবো। এবং তখনকার পল্লীগ্রামগুলোর যে দুর্দশা, সেটা আমরা একটু দেখবো যে পল্লীগ্রামে তখন অনেক ধরনের রাস্তাঘাটের অনেক সমস্যা ছিল। আমরা দেখছি যে ন্যাড়ারা হচ্ছে স্কুলে যে যেত, অনেক পথ পাড়ি দিয়ে তাদেরকে স্কুলে যেত, এবং স্কুলে যাওয়া সম্পর্কে কিন্তু একটা তথ্য বলা ছিল। একদম গল্পটা শুরু হয়েছিল এভাবে যে 2 ক্রোশ পাড়ি দিয়ে বা 2 ক্রোশ পথ হেঁটে তারা হচ্ছে যায়, 2 ক্রোশ পথ। সো 2 ক্রোশ পথ হেঁটে কি করে যায়। আবার তাহলে যদি আমরা চিন্তা করি, আশাটা যদি চিন্তা করি, আশা, তাহলে আসার সময় কতটুকু পথ পাড়ি দেয়? 2 ক্রোশ পথ। তাহলে এখানে খুব ক্লিয়ারলি বলা আছে যে এখানে 1 ক্রোশ মানে এখানে কিন্তু 2 মাইল না, 1 ক্রোশ মানে হচ্ছে 2 মাইলের বেশি। তাহলে আমরা একটু চিন্তা করি, 1 ক্রোশ মানে কি 2 মাইল প্লাস। তাহলে যাওয়া এবং আসা, তোমাকে যদি প্রশ্ন করে যাওয়া, তাহলে তুমি বলবা 2 ক্রোশ। তোমাকে যদি প্রশ্ন করে যে ন্যাড়ারা বা ওই গ্রামের স্কুলের বাচ্চারা কতটুকু পথ পাড়ি দিয়ে যাওয়া আসা করতো, দুটোই যদি জিজ্ঞেস করে, তখন কিন্তু শুধু তুমি 2 ক্রোশ বললে হবে না, তোমাকে বলতে হবে যেতে 2 ক্রোশ, আসতে 2 ক্রোশ। তাহলে 2 ক্রোশ 2 ক্রোশ কত? 4 ক্রোশ। সো 4 ক্রোশ মানে এখানে আসলে কি? 4 ক্রোশ মানে তাহলে আমরা বলতেছি 8 মাইল প্লাস, কারণ এখানে 1 ক্রোশ মানে কিন্তু 2 মাইল না, 2 মাইলের থেকে বেশি। তাহলে 4 ক্রোশ মানে হচ্ছে আমরা কি বলতে পারি? 8 মাইল প্লাস দূরত্ব তারা হচ্ছে যাওয়া আসায় প্রতিদিন ভাঙতো। সো ওই যে পথ পাড়ি দিয়ে তারা স্কুলে যেত, সেখানে তারা দেখা যাচ্ছে প্রচন্ড গরমে, তারা প্রচন্ড গ্রীষ্মকাল যখন, তখন তারা ধুলার সাগর পাড়ি দিয়ে যেত, অর্থাৎ রাস্তা অনেক ধুলাময় হয়ে থাকতো। এবং যখন বর্ষাকালে তারা যেত, তখনও প্রচন্ড বৃষ্টি কাদা এগুলো পাড়িয়ে তারা যেত। সো তাদের এই যে বিদ্যা গ্রহণ করার ইচ্ছা, কিন্তু বিদ্যা গ্রহণের যে ওয়েটা বা মাধ্যমটা, পথটা, সেই পথটা এতটা কঠোর বা কঠিন ছিল যে এই কঠোর অবস্থা দেখে দেবী সরস্বতী, যাকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে বিদ্যার দেবী, সো বিদ্যার দেবী সম্পর্কে বলা হচ্ছে যে তাদের এই দুর্দশা দেখে বিদ্যার দেবী তাদেরকে কি আশীর্বাদ দিবে, যে তোমরা ভালো হও, ভালো পড়ালেখা করো। এই আশীর্বাদ না দিয়ে দেখা যাচ্ছে যে বিদ্যার দেবী নিজেই লজ্জা পেয়ে যাচ্ছেন যে এই ছেলেপেলেগুলো এতটুকু পথ অতিক্রম করে, এতটুকু কষ্ট করে তারা হচ্ছে বিদ্যা অর্জন করতে যাচ্ছে। সো এই প্রসঙ্গগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, 1 ক্রোশ মানে 4 মাইল না, 1 ক্রোশ মানে 2 মাইল প্লাস। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, 2 ক্রোশ মানে কত? 4। তাহলে 4 ক্রোশ কত? তার ডাবল। এরকম করে আমাদেরকে 8 মাইলের বেশি এইভাবে হচ্ছে চিন্তা হবে। হ্যাঁ, যাতায়াত মানে যাওয়া এবং আসা দুটোই। ইয়েস। আচ্ছা, আমাকে একটু বলো তো সাউন্ডটা ঠিক আছে কিনা, সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে যাদের একটু প্রবলেম বললা, সে হচ্ছে একটু তোমার ডিভাইসের সাউন্ডটা একটু বাড়ায় নাও, আপু বা ভাইয়া যে বলছো, আমি নাম ভুলে গেছি। আচ্ছা, তারপরে এটা গেল আমাদের। তাহলে আমরা এখানে একটা সাহসী এবং পতিব্রতী নারীকে পাচ্ছি, যে নারীর মধ্যে একটা শক্তি ছিল। শক্তি দেখবে এখানে একটা বিলাসী সম্পর্কে বলা হয়েছে যে এ আরেক শক্তি। এই শক্তি কিসের শক্তি? এই শক্তি হচ্ছে ভালোবাসার শক্তি, যে ভালোবাসা তার মৃত্যুঞ্জয়ের প্রতি ছিল, ঠিক আছে, যা কিনা অনেক অনেক বছর একসাথে সংসার করে বা একসাথে থেকেও অনেকের হয় না। যেমন আমরা ওই অতিথিটাকে মানে ওই আত্মীয়টাকে দেখি, যে ন্যাড়ার আত্মীয়, তিনি সহমরণে যাবেন, তিনি 25 বছর সংসার করছেন, কিন্তু তিনি মৃতদেহ নিয়ে 5 মিনিট থাকতে চান নাই। কিন্তু সেই বিলাসীকে আমরা দেখি যে তার মধ্যে ভালোবাসার শক্তি ছিল বিধায় সে কিন্তু মৃত্যুঞ্জয়ের জন্য যে কোনো কিছু আসলে করতে রাজি ছিলেন বা যে কোনো কিছু করছেন। আচ্ছা, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যক্তি মানুষের লোভ। সেখানে ব্যক্তি মানুষের লোভ বলতে কাকে বোঝানো হচ্ছে? খুড়াকে বোঝানো হচ্ছে। এবং অলরেডি আমরা জানি খুড়া মানে হচ্ছে চাচা। সো চাচার লোভ কিসের প্রতি ছিল? চাচার লোভ ছিল এই যে মৃত্যুঞ্জয়ের 20-25 বিঘার আম কাঁঠালের বাগান এবং তার পুরো বাড়ি, এই দুটোর প্রতি
খুড়োর একটা লোভ ছিল যে এইগুলো হচ্ছে তার। সে সবসময় কি বলে বেড়াইতো, সে সময় বলতো যে সে যদি এখন আদালতে এটা নিয়ে জেলা আদালতে এটা নিয়ে যদি সে কমপ্লেন করে তাহলে সে সম্পত্তিগুলো পেয়ে যাবে, কিন্তু সে কখনোই জেলা আদালতে কমপ্লেন করতো না। সে কি করতো, শুধু গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের নামে কুৎসা রটাইতো, মৃত্যুঞ্জয়ের নামে খারাপ খারাপ কথা বলতো, কিন্তু সে জানতো যে সে যদি জেলা আদালতে এটা নিয়ে কোনো ধরনের মামলা করে বা কিছু করে তাহলে সে তো এটা পাবে না। তো দেখা গেল কি যে তার সবসময় লোভ ছিল ওই 20-25 বিঘার জমির প্রতি এবং এই পোড়াবাড়ির প্রতি। সো এই যে সে এই শেষ পর্যন্ত সে কিন্তু তার এই যে আকাঙ্ক্ষিত যে 20-25 বিঘার বাগান এবং হচ্ছে পোড়াবাড়ি সেটা কিন্তু সে পাইছিল। এবং এই প্রসঙ্গে এখানে একটা কথা বলা আছে যে শেষ পর্যন্ত তিনি এটা পাইছিলেন, কিন্তু সেটা জেলা আদালতের হুকুম নয়, ওপরের আদালতের হুকুমে। তো এখানে ওপরের আদালতের হুকুম বলতে কি বোঝায়, জেলা আদালত বলতে কি বোঝায় সেটা তোমাদেরকে একটু বুঝতে হবে। দেখো, জেলা আদালত মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আদালত বলতে যেটা বুঝি সেটা, ঠিক আছে। আরেকটা কথা এখানে বলা আছে ওপরের আদালত। সো ওপরের আদালতের হুকুমে আমাদের খুড়া এই সম্পত্তিটা ভোগ করতে পারছিলেন, মানে হচ্ছে স্রষ্টার হুকুমে। তাহলে স্রষ্টার হুকুমে কিভাবে ভোগ করতে পারছেন, যখন মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয় তখন মৃত্যুঞ্জয়ের তো আর কেউ নাই, বিলাসীও তো আত্মহত্যা করে মারা গেছে আমরা জানি বিষ খেয়ে। সো তাহলে আর বাকি থাকে কে, ওর সম্পর্কে আত্মীয়র মধ্যে থাকে খালি খুড়া। সো খুড়াই আমরা দেখি যে ওপর আদালত অর্থাৎ স্রষ্টার হুকুমে আমাদের মৃত্যুঞ্জয়ের মৃত্যুর মধ্য দিয়ে খুড়া হচ্ছে তার এই সম্পত্তিটা ভোগ করতে পারছিলেন। সো তার যে ব্যক্তিগত লোভ, সে লোভটা আমরা এই গল্পের মধ্যে পাই। তারপর এখানে বলা হচ্ছে পরচর্চাকারী সমাজ। পরচর্চাকারী সমাজ বলা হচ্ছে এই কারণে যে মৃত্যুঞ্জয় সম্পর্কে বলা আছে যে মৃত্যুঞ্জয় হচ্ছে আমাদের কি বলে কায়েতের ছেলে এবং তার বংশ অনেক ভালো বংশ, কিন্তু দেখা যাচ্ছে বিলাসী যেহেতু সাপুরের মেয়ে, সো কায়েতের ছেলে হয়ে বা মিত্তির বংশ বলি আর কি আমরা, তার বংশ কি মৃত্যুঞ্জয়ের বংশ আমরা পাইছি হচ্ছে মিত্তির বংশ, ঠিক আছে। মিত্তির মানে মিত্র যেটাকে আমরা বলি, মিত্তির বংশ। এবং ধর্মের দিক থেকে সে হচ্ছে কায়েতের ছেলে, মানে কায়স্থ যেটাকে আমরা বলি, ঠিক আছে, কায়স্থ। সো মিত্তির বংশের কায়স্থের ছেলে বা কায়তের ছেলে হয়ে সে একটা সাপুরের মেয়েকে বিয়ে করছে এবং সাপুরের মেয়ের হাতে সে হচ্ছে ভাত খাইছে। সো ভাত খাওয়ার ফলে ওর যে পাপটা হয়েছে সে পাপটাকে বলা হয় অন্ন পাপ। এবং তৎকালীন সময়ে একটা কুসংস্কার ছিল যে কেউ যদি তার নিচু জাতের কারো কাছে ভাত খায় তাহলে তার যে অন্নপাপ হবে অন্নপাপ কাটানোর কোনো সুযোগ নাই। সো ওই যে কুসংস্কার এবং আরেকজন কি করতেছে না করতেছে সেই চর্চাকারী সমাজ, সেটা কিন্তু একটা পরিচয় আমরা এখানে পাই। এবং আমরা দেখি যে সমাজের মানুষজন নিজেদের মুখ রক্ষা করার জন্য বা নিজেদের সম্মান রক্ষা করার জন্য তারা কিন্তু বিলাসী এবং মৃত্যুঞ্জয়কে গ্রাম থেকে তাড়ানোর জন্য, তাদেরকে মারার জন্য কিন্তু তারা হচ্ছে গেছিল। সো এটা আমরা দেখছি। এবং আমরা দেখতেছি যে শিক্ষা বঞ্চিত একটা সমাজ ব্যবস্থা এখানে আছে, যে সমাজে বা যে গ্রামে শিক্ষার পরিপূর্ণ সুযোগ না থাকার কারণে দেখা যায় যে তারা কিন্তু শিক্ষিত হতে পারতেছে না এবং তারা কিন্তু কুসংস্কারাচ্ছন্ন থেকে যাচ্ছে। সো এই প্রসঙ্গটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, সো আমরা এই সংখ্যাটা একটু মনে রাখবো। এবং আমরা আরেকটু মনে রাখতে পারি যে যখন তাদেরকে আর কি গ্রাম থেকে বের করে দেয় এবং তারা যখন পরদিন মারামারির পরদিন যখন তারা গ্রাম থেকে বের হয়ে যায় তখন তারা মালোপাড়ায় গিয়ে স্থান নেয় এবং আমাদের ন্যাড়া সন্ন্যাসী গ্রহণ করছিল। সন্ন্যাস জীবন থেকে সে মশার কামড়ে টিকতে না পেরে যখন ইস্তফা দিয়ে চলে আসে তখন মালোপাড়ায় এসে আমরা দেখি যে আমাদের ন্যাড়া আসলে মৃত্যুঞ্জয়কে দেখতে পায়। তো মালোপাড়ায় এসে ন্যাড়া হচ্ছে কি হয়, মালোপাড়ায় মৃত্যুঞ্জয়কে দেখে এবং দেখে যে আমাদের মৃত্যুঞ্জয় হচ্ছে পুরোদস্তুর একজন কি হয়ে গেছে, সাপুরে হয়ে গেছে। তো এখানে আমরা ন্যাড়ার শখ সম্পর্কে জানতে পারি যে ন্যাড়ার জীবনে শখ ছিল হচ্ছে দুটো, একটা হচ্ছে মন্ত্র সিদ্ধ হওয়া এবং আরেকটা হচ্ছে গোখরো সাপ ধরে ওর হচ্ছে পোষা। সো এই কারণে ন্যাড়া কি করে, মৃত্যুঞ্জয়কে রিকোয়েস্ট করে যাতে মৃত্যুঞ্জয় তাকে কি করে, সাগরেদ বানায় নেয়, তাকে তার শিষ্য বানায় নেয়। সো ন্যাড়ার এই দুটো শখের কথা আমাদের একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে মন্ত্র সিদ্ধ হওয়া, মন্ত্র সিদ্ধ হওয়া, এবং আরেকটা হচ্ছে গোখরো সাপ পোষা। সো তারই ধারাবাহিকতা আমরা দেখি যে ন্যাড়া কি করে, ন্যাড়া মৃত্যুঞ্জয়দের সাথে যুক্ত হয় এবং ক্রমে খুব দ্রুতই ন্যাড়ার একটা নাম হয়ে যায় সমাজে যে ন্যাড়া অনেক ভালো সাপ ধরতে পারে। হ্যাঁ, এবং সে হচ্ছে কামাখ্যায় গিয়ে অনেক শিক্ষা টিক্ষা নিয়ে আসছে, এরকম অনেক তথ্য আমরা এখানে দেখতে পাই। এবং ফাইনালি দেখি যে আমরা একটা গোয়ালার বাড়িতে ওরা যখন সাপ ধরতে যায় তখন কিন্তু আমাদের বিলাসী তাদেরকে বারবার সতর্ক করতেছিল যে না, এখানে একটা না দুইটা সাপ আছে, হয়তো বা তোমরা একটু সাবধানে কাজ করো। কিন্তু দেখা যায় যে মৃত্যুঞ্জয় ঠিকই ওই তার ভুল বুঝতে না পারে এবং মৃত্যুঞ্জয় একটা খরিশ গোখরোর কামড়ে মৃত্যুঞ্জয়ের কিন্তু
মৃত্যু হয় এবং মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে বিলাসী এই দুঃখ এই কষ্ট সহ্য করতে না পেরে 7 দিনের মাথায় আমরা জানি যে সে কি করে, আত্মহত্যা করে। তো বিলাসীর এই আত্মহত্যাটা কিন্তু আসলে ওই সমাজের মানুষকে খুব একটা নাড়া দেয় নাই, কারণ তাদের কাছে মনে হয়েছে যে বিলাসীর মৃত্যু বা মৃত্যুঞ্জয়ের মৃত্যু এটা তাদের কপালেই ছিল। কেন? কারণ তারা অন্য পাপ করছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সাপুরের মেয়েকে বিয়ে করছে কায়েতের ছেলে, এটা হেসে উড়াই দিবে, কিন্তু অন্য পাপের মতো একটা পাপ করে ফেলছে, সেটাকে তারা আর কি খুব সিরিয়াসলি নিছিল। সো এরই মধ্য দিয়ে আমরা দেখি যে আমাদের গল্পটা শেষের দিকে এগিয়ে আসে এবং শেষের দিকে আমাদেরকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা চমৎকার উদ্ধৃতি দিচ্ছেন বা একটা কথা বলছেন, সেটা হচ্ছে অতিকায় হস্তি লোপ পেয়েছে কিন্তু তেলাপোকা টিকে আছে। তো এই যে অতিকায় হস্তি লোপ পাওয়া এবং তেলাপোকা টিকে থাকা, এটা দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন? উনি বোঝাতে চাচ্ছেন যে দেখো একটা সময় অনেক বড় বড় হাতি বা মাম্মথ শ্রেণীর যে প্রাণীগুলো সেগুলো টিকে ছিল, সেগুলো ছিল, কিন্তু দেখো কালের বিবর্তনে বা সময়ের সাথে সাথে সেগুলো এখন আর নাই। কিন্তু তেলাপোকার মতো একটা প্রাণী আমাদের সমাজে এখনো আছে, 10 বছর আগেও ছিল, এখনো আছে, আশা করা যায় আরো 10 বছর পরেও থাকবে। এখন এই যে তেলাপোকা টিকে আছে, এখন তুমি যদি বলো যে তেলাপোকা টিকে আছে মানে তেলাপোকা কোন একটা উপকারী প্রাণী বা আদর্শ প্রাণী, তা কিন্তু না। সেখানে এই যে অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকে আছে, এই কথাটা দ্বারা আমাদেরকে লেখক বোঝাতে চাচ্ছেন যে আমাদের সমাজে এরকম বিভিন্ন ধরনের বিধি ব্যবস্থা আছে যেগুলো তেলাপোকার মতো, যেগুলোর কোনো ভ্যালিডিটি নাই, যেগুলো কোনোভাবেই সময় উপযোগী না, এবং এগুলো কুসংস্কার। সো এগুলো টিকে থাকা মানে সার্থকভাবে টিকে থাকা না, এগুলো জাস্ট তেলাপোকার মতো টিকে আছে। সো আমাদের যদি এমন হয় যে আমাদের সময়ের প্রয়োজনে আমাদেরকে আমাদের সমাজকে সংস্কার করতে হবে, সমাজে বিদ্যমান প্রথাকে সংস্কারকে পরিবর্তন করতে হবে, তাহলে আমরা যাতে সেটা করি। ঠিক আছে, এই কথাটা বলে বা এই বক্তব্যটা দিয়ে আসলে আমাদেরকে লেখক এই বিলাসী গল্পটাকে শেষ করছেন। সো বিলাসী গল্পের মোটা দাগে আমরা যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো পাই সেগুলো এগুলোই। এখন আসলে আমরা একটু এখান থেকে গুরুত্বপূর্ণ আরো কিছু লাইন দিয়ে একটু দেখবো যে এখান থেকে কিভাবে আসলে রিটার্ন আমরা অ্যান্সার করবো। যেমন ধরো তোমাদেরকে যদি কোনো একটা লাইন দেয় যে ধরো একলা যেতে ভয় করবে না তো, একটু এগিয়ে দিয়ে আসবো, এরকম কোন একটা লাইন দিয়ে যদি তোমাকে বলে যে এটাকে ব্যাখ্যা করো, তো তুমি ব্যাখ্যা করবা কিভাবে? একটু মনে রাখবা যে যখন কোনো ধরনের কোটেশন, এই যে দেখো ইনভার্টেড কমা স্টার্ট এবং ইনভার্টেড কমা ক্লোজ, তার মানে কি এটা একটা কোটেশন, একটা ব্যক্তির উদ্ধৃতি। সেরকম কোনো ব্যক্তির উদ্ধৃতি দিয়ে যখন আমাদেরকে ব্যাখ্যা করতে বলে, তখন আমরা চেষ্টা করব এই কথাটা কে বলছে, কাকে বলছে এবং কোন প্রসঙ্গে বলছে, কে কাকে কোন প্রসঙ্গে বলছে, এই কথাটা যাতে আমাদের কথার মধ্যে আসে। যদি আসে তাহলে দেখবে যে তোমার অ্যান্সারটা খুব গুছানো এবং সুন্দর হচ্ছে। তাহলে দেখো তো, একলা যেতে ভয় করবে না তো, একটু এগিয়ে দিয়ে আসবো, কথাটা কে বলছে? বিলাসী বলছে। কাকে বলছে? ন্যাড়াকে বলছে। কোন প্রসঙ্গে বলছে? ওই যে সন্ধ্যার বেলা অন্ধকারে মৃত্যুঞ্জয় ন্যাড়াদের পোড়ো বাড়িতে গিয়ে ন্যাড়া মৃত্যুঞ্জয়দের পোড়ো বাড়িতে গিয়ে মৃত্যুঞ্জয়কে দেখে আসতে গেল, তারপর তাকে এগিয়ে দেওয়ার জন্য বিলাসী বের হলো, সো একটু প্রদীপ বা আলো নিয়ে বের হয়েছিল। সো এই যে ঘন জঙ্গলের পথ, এই ঘন জঙ্গলের পথে সাপ গোপ থেকে শুরু করে অনেক কিছু থাকতে পারে। সো এই কারণে আমরা দেখি যে বিলাসী তাকে একটু সতর্ক করে দেয় এবং তাকে বলে যে তুমি কি ভয় পাবা, তাহলে আমি কি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসবো কিনা। সো তুমি চিন্তা করো যে ন্যাড়া যতই মনের ভিতরে ভয় থাকুক না কিন্তু কেন, একটা নারী তাকে বলতেছে যে আমি তোমাকে কি এগিয়ে দিয়ে আসবো কিনা, তুমি ভয় পাচ্ছ কিনা, তখন কিন্তু তার এই পুরুষত্বে দেখি যে একটু তার গায়ে লাগে, অর্থাৎ তার ইগোতে লাগে। তখন সে বলে যে না না সমস্যা নেই, তুমি আমাকে জাস্ট আলোটা দাও, আমি চলে যেতে পারবো, এরকম একটা কথা। তো বিলাসীর মনে একটু আগায় দেওয়ার ইচ্ছা থাকলেও মৃত্যুঞ্জয়কে বনের মধ্যে একা রেখে বিলাসী আসলে যেতে পারে না, কারণ সে মৃত্যুঞ্জয়কে ভালোবাসে অফকোর্স। তো এই প্রসঙ্গটা আমরা এইভাবে এক্সপ্লেইন করতে পারি। তারপর আমরা বিলাসীর আরো একটা সতর্কতা বার্তা দেখতে পাচ্ছি। বিলাসী বলছে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। তারপরে এটাও বিলাসীর বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে, জানো, মানে নিকা মানে এখানে হচ্ছে বিয়ে, বাবু বলতে এখানে বোঝানো হচ্ছে মৃত্যুঞ্জয়কে। এই বাবু আবার তুমি যে বাবু ভাবতেছো ওই বাবু না, এই বাবু হচ্ছে সম্মান করে অনেক সময় বলে যে অমুক বাবু তমুক বাবু, অর্থাৎ বয়সে বড় কাউকে এবং সম্মানিত কাউকে অনেক সময় মেনশন করে। সে বাবু হচ্ছে এখানে মৃত্যুঞ্জয়কে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তারা আসলে স্বামীর নাম ওইভাবে মুখে নেয় না, এই জন্য বাবু বলে সম্বোধন করছে। আচ্ছা, এরপর বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও। সো এখানে বাবু কিন্তু আবার মৃত্যুঞ্জয় না, এখানের বাবু হচ্ছে গ্রামের লোকগুলো, যে গ্রামের লোকগুলো ওদেরকে মারতে আসছিল। ঠিক আছে, সো কোন বাবুকে বুঝাচ্ছে এটা বোঝাটা একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো কোন বাবুকে বোঝায় সেটা একটু মনে রাখো। আচ্ছা, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। তারপরে হচ্ছে ঠাকুর একটু সাবধানে খুঁড়ো, এখানে ঠাকুর বলতে বোঝানো হচ্ছে আমাদের ন্যাড়াকে। ন্যাড়ারা যখন হচ্ছে সাপ ধরতে যায়, সেই সাপ ধরা প্রসঙ্গে বলা হচ্ছে যে এখানে গর্তের মধ্যে একাধিক সাপ থাকতে পারে, সাবধানে দেখো। তো সাপ একটা না একজোড়া তো আছে বটেই, হয়তো বা বেশি থাকতে পারে। তারপরে হচ্ছে দুই হতে পারে কিন্তু দুটো আছে আমি বলছি, অর্থাৎ বিলাসী তার এক্সপিরিয়েন্স থেকে সে তাদেরকে সতর্ক করছিল। তারপর হচ্ছে এখানে একটা লাইন আমরা পাই, করুক যে সবাই, আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছিমিছি লোক ঠকাতে যাই। সো লোক ঠকানোর প্রসঙ্গে আমরা একটু মনে রাখবো যে এখানে আমরা একটা ব্যবসার কথা পাই। ব্যবসা কিসের ব্যবসা? ব্যবসাটা হচ্ছে শিকড় ব্যবসা।
শিকড় ব্যবসা কি? ধরো সাপুরেরা অনেক সময় তোমরা দেখবা গ্রামে গঞ্জে বা বিভিন্ন মেলা টেলা হলে দেখবা যে তারা কি করে অনেক সময় বিভিন্ন শিকড় বাকড় নিয়ে বিক্রি করতে আসে এবং তারা বলে যে আপনাদের বাড়িতে যদি শিকড় থাকে তাহলে আপনাদের বাড়িতে কখনো হচ্ছে সাপ ঢুকবে না, কিন্তু ব্যাপারটা আসলে শিকড়ের সাথে সাপ ঢোকার সম্পর্ক ব্যাপারটা এমন না। তারা যেই সাপটাকে নিয়ে আসে ডেমো হিসেবে, ওই সাপটাকে তারা কিন্তু অলরেডি সাপের মুখে তারা হচ্ছে আগুনের কোন একটা ছ্যাঁকা, যেটাকে আমরা বলি আগুনের উত্তাপ দেওয়া, সে কাজটা কিন্তু তারা করছে। ফলে ওই যেই সাপকে তুমি একবার মুখের মধ্যে ছ্যাঁকা দিয়ে আসছো, কোন একটা লোহা পুরায়া, ধরো লোহা দিয়ে তুমি ছ্যাঁকা দিছো, এখন লোহা বা লোহা রিলেটেড কোনো কিছুই যখন তুমি ওই সাপের সামনে আনবা, সাপ তো এমনি ভয় পাবে, ও ভাববে যে তুমি আবার ওকে ব্যথা দিচ্ছ। তো তুমি যখন একটা শিকড় এরকম তার সামনে মুখের সামনে আনবা, সে ভাববে যে তুমি তাকে আবারও হয়তো বা ছ্যাঁকা দিতে আসতেছো, এই জন্য সে ভয়ে অন্যদিকে সরে যাবে। কিন্তু সাপুরেরা যে কাজটা করে, তারা বলে যে এই সাপটা চলে গেছে কেন, শিকড় দেখে, তাহলে এই শিকড় যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার বাড়িতে কখনো সাপ ঢুকবে না। সো এটা একটা মোটামুটি একটা ভাওতাবাজি বলা যায়, এবং এই বিজনেসটা সাপুরেরা দীর্ঘদিন ধরে করে। সো মৃত্যুঞ্জয়রাও করতো। এখন বিলাসীর এটাতে হচ্ছে একটা আমরা সততার পরিচয় পাই, যে বিলাসী বলে যে না, আমরা এটা করব না, মানুষ করে করুক, আমাদের কেন লোক ঠকানোর দরকার, আমাদের তো টাকা পয়সার যে খুব অভাব বা প্রয়োজন, ব্যাপারটা এমন না, আমরা মোটামুটি চলতে পারতেছি, সো আমাদের সৎ থাকা উচিত, আমাদের এই ধরনের লোক ঠকানোর বিজনেস করা উচিত না। সো মৃত্যুঞ্জয় কিছুটা লোভী হলো, আমরা দেখতে পাচ্ছি যে বিলাসী কিন্তু লোভী ছিল না এবং সৎ ছিল। সো এই তথ্যটা আমরা একটু মনে রাখবো। এরপর মৃত্যুঞ্জয়ের প্রসঙ্গে আমরা কিছু তথ্য দেখতে পাচ্ছি। মৃত্যুঞ্জয়ের উক্তি কি কি? এগুলো তো সবই গেল আমাদের বিলাসীর উক্তি। এখন আমরা মৃত্যুঞ্জয়ের উক্তিগুলো দেখবো। কাগজ তো ইঁদুরেও আনতে পারে, তারপর হচ্ছে সবাই করে এতে দোষ কি? তো সবাই করে এতে দোষ কি? সবাই কি করে? এই যে শিকড় বিক্রি করে, শিকড় বিক্রির যে প্রসঙ্গটা, সেখানেও এটার কথা বলা হচ্ছে। তো এরপরেই কিন্তু বিলাসী বলে যে সবাই করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছে মিছে লোক ঠকাতে যাই। তার মানে আগে মৃত্যুঞ্জয় এটা বলে, তারপরও এটা বলে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা এখানে ন্যাড়ার কিছু উদ্ধৃতি দেখতে পাচ্ছি, যেমন এই যে পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। কাকে বলে দিতে? বিলাসীকে বলে। ওই যে পোড়ো বাড়ি থেকে বা জঙ্গলটা যে পার হবে, পার হওয়া প্রসঙ্গে দাও বলে হচ্ছে বিলাসীকে। অনেক কাজ না গেলেই যে নয়, এটাও ন্যাড়ার প্রসঙ্গ। এটা কাকে বলছে? ওই যে আত্মীয় যার স্বামী মারা গেছে তাকে বলছিল যে আমার অনেক কাজ, আমাকে যেতে হবে। তখন স্ত্রী বলে যে ওরে বাবা গো, আমি ওনার সাথে থাকতে পারবো না। অর্থাৎ যার সাথে 25 বছর থাকতে পারছে, তার সাথে প্রয়োজনে সহমরণে চলে যাবে। আমরা জানি যে সতীদাহ প্রথা বলে একটা প্রথা ছিল, তো সহমরণে যাবে, কিন্তু তার সাথে এই মৃত লাশের সাথে সে 5 মিনিট কি করবে না, থাকতে পারবে না। সো বসলে চলবে না, একবার খবর দিতে হবে, এরকম বেশ কিছু কথা। এই যে এটা আমাদের গুরুত্বপূর্ণ কথা, যেটা আমরা বলতেছিলাম, অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। অর্থাৎ এখানে এটাকে তোমার ব্যাখ্যা করতে দিতে বলতে পারে। সো এটার ব্যাখ্যায় তুমি কি বলবা, যে কোন একটা সমাজে বিদ্যমান কোন একটা প্রথা বা কোন একটা রীতি বা যদি অনেক দিন ধরে টিকে থাকে, তার মানে এই না যে ব্যাপারটা সার্থক। টিকে থাকা মানে তেলাপোকাও টিকে আছে, কিন্তু তাই বলে তেলাপোকার কোনো গুরুত্ব বা তেলাপোকার কোনো প্রয়োজনীয়তা এইভাবে নাই। আচ্ছা, এরপর এখানে বেশ কিছু প্রসঙ্গ এখানে বলা হচ্ছে, যে কিভাবে কিভাবে আসলে মানুষের প্রসঙ্গ এখানে আমরা দেখতে পাচ্ছি। ন্যাড়ার আত্মীয় প্রসঙ্গে বলা আছে যে ভাই যা হবার সে তো হয়েছে, আর বাইরে গিয়ে কি হবে, রাতটা কাটুক না। অর্থাৎ তার যে ভীত অবস্থা, ওই ভীত অবস্থাটাকে এখানে আমরা দেখতে পাই। এই ভীত অবস্থার বিপরীতে তুমি বিলাসীকে রেখে বিলাসের সাহসিকতার পরিচয় দিতে পারো চাইলে। গ্রামের লোকজনের কথা আছে যে হ্যাঁ, ন্যাড়া একজন গুণী লোক বটে, সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছে। অর্থাৎ খুব মন্ত্রতন্ত্র শিখে আসছে, এরকম একটা জিনিস মানুষ চিন্তা করে। অথচ ন্যাড়া যখন সন্ন্যাসী হয় তখন কিন্তু সাপ ধরতে পারতোই না। ও সন্ন্যাসী হয়েছে এমনি মনের খেয়ালে, এবং পরে মশার কামড়ে টিকতে না পেরে চলে আসছে। তারপরে মৃত্যুঞ্জয়ের সাথে দেখা হয়, তারপরেও সাপ ধরা শিখে। কিন্তু মানুষজনের তার কাজ নেই, মানুষজন বলে যে সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়ে সে সিদ্ধ হয়ে আসছে, এখন সে অনেক এক্সপার্ট একটা সাপুরে, তাকে দিয়ে আমরা হচ্ছে সাপ ধরার কাজ করব। ঠিক আছে? আচ্ছা, এরকম বেশ কিছু জায়গা আমরা একটু খেয়াল করব, যাতে আমাদের ব্যাখ্যা দিলে আমরা করতে পারি। ওকে, তারপর আমরা বিলাসী গল্পটার কিছু ব্যাকরণিক বিশ্লেষণ দেখব। এটা তোমরা মোটামুটি প্রত্যেকটা ক্লাসে, আগের 2টা ক্লাসে হয়তো বা দেখছো, যে এই গল্পগুলোর যে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে কোন একটা গ্রামার টপিকে এটাকে ফেলা যায়, সেটা আমরা করি। যেমন ধরো পল্লীগ্রাম শব্দটার উচ্চারণ কেমন, এটা কিভাবে গঠিত হয়েছে, সেগুলো দেওয়া। তো তোমরা এগুলো একটু নিজেরা দেখে নিবা যে এগুলো কোনটা আসলে কিভাবে কাজ করে। তো আমরা কিছু বিগত বছরের প্রশ্ন দেখব। যেমন ধরো কাগজ তিদুরও আনতে পারে, বিলাসী গল্পের কথাটা কে বলেছে? আমরা দেখতে পাচ্ছি মৃত্যুঞ্জয়ের কথা এটা। তারপর অষ্টরম্ভায় শব্দটার অর্থ হচ্ছে, অষ্টরম্ভা আমরা জানি একটা বাগধারা, অষ্টরম্ভা শুধু রম্ভা মানে হচ্ছে কলা। তো অষ্টরম্ভা শব্দটার অর্থ দাঁড়ায় হচ্ছে ফাঁকি, অর্থাৎ কোনো কিছুকে ফাঁকি দেওয়া বা মানুষকে ভুল বোঝানো, এরকম কিছু যদি থাকে সেটা। সহসা শব্দটা বলতে আমরা বুঝি হঠাৎকে, এবং তারপরে কে কবি নন, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে পাই হচ্ছে একজন ঔপন্যাসিক হিসেবে, সেটা একটু আমরা মনে রাখবো। ঠিক আছে? তো এই গেল আমাদের বিলাসী গল্প। এরপর আমরা চলে যাই আমাদের যে পরবর্তী গল্প আছে, অর্থাৎ আমাদের মাসি পিসি যে গল্পটা, সেই গল্পটা হচ্ছে আমরা একটু ট্রাই করব।
ওকে, সো মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গল্প, এই গল্পটাতে আমরা আসলে কি দেখেছিলাম একটু যদি আমরা মনে করি, এখানে আমরা দেখছি যে একজন একজন না, বেসিক্যালি দুইজন নারী যারা কিনা বিধবা, নিঃস্ব এবং অসহায়, যাদের আসলে পরিবার পরিজন বলতে তেমন কেউ নাই, তাদের যে সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনের কথা আমরা এখানে পাই। এবং আমরা দেখি যে তারা আসলে কিভাবে এই যে দুর্ভিক্ষ তাদেরকে হচ্ছে কিভাবে স্পর্শ করেছে, তারা কিরকম করুণ একটা পরিস্থিতির মধ্য দিয়ে তাদের জীবন কাটিয়েছে। এবং একই সাথে আমরা এখানে আরেকটা চরিত্রকে পাই যে কিনা আমাদের গল্পের অন্যতম চরিত্র বা নায়িকা চরিত্র, যাকে আমরা বলছি হচ্ছে আল্লাদি, যার পিতা এবং মাতা তারা হচ্ছে মারা গিয়েছে। এবং এই পিতামাতাহীন এই তরুণীর দায়িত্ব যখন মাসি পিসির উপর এসে পড়ে, তখন মাসি পিসি আসলে কিভাবে তাকে দেখভাল করে এবং সমাজের যেই বিভিন্ন মানুষের যে লোলুপ দৃষ্টি, সেই লোলুপ দৃষ্টি থেকে কিভাবে তারা আসলে আল্লাদিকে বাঁচিয়ে রাখে সেই প্রসঙ্গ, এবং জীবিকার জন্য তাদের যে সংগ্রাম, তাদের যে বুদ্ধি, তাদের যে সাহস, সেই প্রসঙ্গগুলো আমরা এই গল্পটার মধ্যে পাই। সো আমরা এখানে একটু মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দেখি। উনি জন্মগ্রহণ করেছেন 1908 সালে বিহারের সাঁওতাল পরগনার দুমকা নামক একটি জায়গায়, এবং তার পিতৃপ্রদত্ত নাম দেওয়া আছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আমরা যেই নামে মানিক বন্দ্যোপাধ্যায়কে চিনি, এটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম না। তার আসল নাম হচ্ছে আমরা বলছি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যেই নামটা গ্রহণ করেছিলেন তার সাহিত্য রচনার কারণে, সেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। সো আমরা একটু নামটা একটু মনে রাখবো, তার প্রকৃত নামটা। এবং আমরা দেখেছি যে তিনি আসলে ম্যাট্রিক পাশ করেছেন মেদিনীপুর জেলা স্কুল থেকে, কলেজ থেকে আইএসসি পাশ করছেন। সো এই তথ্যগুলো সাধারণত আমাদের ইউনিভার্সিটিতে আসে না, সো এটা আমরা স্কিপ করতে পারি। তবে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি গণিত বিষয়ে অনার্সে ভর্তি হয়েছিলেন, কিন্তু তিনি এতটাই সাহিত্য সাধনার প্রতি মনোযোগী ছিলেন যে তিনি আসলে তার অনার্স যে পড়াটা, সে পড়াটা শেষ করতে পারে নাই। তবে যেহেতু তিনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলেন, তার লেখালেখির মধ্যে কিন্তু আমরা একটা বিজ্ঞান মনস্কতা ছাপ দেখতে পাই। তো তার আমরা একটু মনে রাখবো যে তিনি মোটা দাগে আমরা যদি একটু দেখি 50+, 50-এরও বেশি তিনি হচ্ছে উপন্যাস রচনা করছিলেন। সো তার উপন্যাসের সংখ্যা কিন্তু অনেক 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 বেশি, এবং তার অনেকগুলো উপন্যাস কিন্তু আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে কালজয়ী হয়ে থেকে গেছে। ঠিক আছে, সো তার প্রথম গল্প কখন ছাপা হয় সেটা বলা আছে। তার প্রথম গল্পটার নাম হচ্ছে অতসী মামি, এটা থেকে প্রশ্ন আসে, এটা আমরা মনে রাখবো। এবং এটা প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়। তাহলে আমরা একটা কবি পরিচিতি থেকে আমরা তার গল্প প্রথম কোথায় প্রকাশিত হয়, ওই গল্প কোথায় প্রকাশিত হয়, তাদের ছদ্মনাম, উপাধি, সাহিত্যকর্ম, এই তথ্যগুলোকে কিন্তু বারবার বেশি গুরুত্ব দিয়ে দেখতেছি। আচ্ছা, 21 বছর বয়স যখন তার, তখন তার দিবারাত্রির কাব্য উপন্যাসটি বের হয়, এবং তার পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথা নামে তার দুইটা বিখ্যাত বাংলা উপন্যাস আছে, যেগুলো তাকে বাংলা কথা সাহিত্যের সিংহাসনে নিয়ে যায়। সিংহাসনে নিয়ে যায় বলার কারণ কি, পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথা, এগুলো কিন্তু তার খুবই 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 জনপ্রিয় উপন্যাস। এবং তোমরা আমরা পাই নাই, বাট আমাদের আগের যেই সিনিয়ররা, ধরো 10-15 বছর আগে বা 5-7 বছর আগে, তারা সবাই কিন্তু আমরা যেরকম এখন হচ্ছে কাকতারু উপন্যাসটা পাই, তারপর আমরা হচ্ছে 11-এ যে উপন্যাসগুলো পাই, এগুলোর বিপরীতে লাল সালু পাই আমরা। সো তখন কিন্তু আগে ইন্টারমিডিয়েট সিলেবাসে কিন্তু হচ্ছে পদ্মা নদীর মাঝি উপন্যাসটা কিন্তু তখন ছিল। সো পদ্মা নদীর মাঝি একটা খুবই জনপ্রিয় উপন্যাস, এবং এটা নিয়ে অনেক চলচ্চিত্র নির্মাণ হয়েছে। এখানে আমরা দুইটা ক্যারেক্টারকে পাই, কুবের এবং কপিলা, এবং এটার একটা বিখ্যাত লাইনও আছে যে আমারে নিবা মাঝি লগে। সো তোমরা হয়তো এই লাইনটা অনেক সময় অনেক জায়গায় শুনে থাকার কথা, যে আমারে নিবা লগে মাঝি। তারপর পুতুল নাচের ইতিকথা যেটা, সেখানে আমরা হচ্ছে দুইটা ক্যারেক্টারকে পাই। আমরা এখানে শশী ডাক্তার বলে একটা ক্যারেক্টারকে পাই, কুসুম বলে একটা মেয়েকে পাই, যারা কিনা এই উপন্যাসের প্রধান প্রধান চরিত্র। এবং এখানেও একটা কালজয়ী একটা লাইন আছে যে শরীর শরীর তোমার মন নাই কুসুম। সো এই লাইনগুলো অনেক বেশি জনপ্রিয়, এবং ক্যারেক্টারগুলো তোমরা একটু জাস্ট জেনে রাখতে পারো, কুবের আর হচ্ছে কপিলা। ঠিক আছে, আচ্ছা, এরপর তার উল্লেখযোগ্য উপন্যাস বলা আছে। তো আমরা তো বললামই যে তিনি 50+ উপন্যাস রচনা করছিলেন, সেখান থেকে যেগুলো আমাদের টেক্সট বইয়ে আছে সেগুলো কোনোভাবে আমাদের বাদ দেওয়ার সুযোগ নাই। এগুলো পড়ার পরে তুমি যদি চাও এক্সট্রাগুলো পড়তে পারো, তবে তোমার সর্বোচ্চ যেই প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটের যে টেক্সট বই, সে টেক্সট বইয়ের মধ্যে যে উপন্যাসগুলোর কথা বলা আছে সেটা তুমি কোনোভাবে কি করতে পারো না, বাদ দিতে পারো না। যেমন জননী, তারপর পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, এরকম দিবারাত্রির কাব্য যে উপন্যাসগুলো, সেগুলো। তার কিছু ছোট গল্পের নাম দেওয়া আছে, যেমন প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, এরকম বেশ কিছু ছোট গল্প। তো আমরা তার এই দুটো সাহিত্যকর্মে বেশি জোর দিব, বাকিগুলো একটু কম পড়লেও মোটামুটি আমাদের হয়।
তার বিখ্যাত উপন্যাসের কথা বলা হচ্ছে পদ্মা নদীর মাঝি, যেটা নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়েছে, এটা আমরা অলরেডি বলে ফেলছি। এবং যেহেতু তিনি ম্যাথের স্টুডেন্ট ছিলেন, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলেন, তার লেখালেখির মধ্যে কিন্তু মানুষের যেই বিভিন্ন ধরনের জৈবিক ব্যাপার স্যাপার, তারপর ফ্রয়েডের নাম যদি তোমরা শুনে থাকো, এরকম অনেক ফ্রয়েডের অনেক তত্ত্ব, অনেক লিবিডো তত্ত্ব থেকে শুরু করে অনেক বিষয় তার লেখার মধ্যে আমরা এটার একটা ছাপ দেখতে পাই। এবং তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে 1956 খ্রিস্টাব্দে। সো এই গেল আর কি আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত খুব ছোট্ট করে কথাবার্তা। আমরা তার নামগুলো এবং তার যে সাহিত্যকর্মের নামগুলো সেগুলো একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, পাশাপাশি আমাদের মাসি পিসি গল্পটা থেকেও আমাদের কিছু তথ্য জানা লাগবে। যেমন ধরো, মাসি পিসি গল্পটা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? তোমরা একটু বলো তো আমাকে, প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রথম প্রকাশ, দেখো প্রথম প্রকাশ যদি তোমাকে বলে পত্রিকা, প্রথম প্রকাশ, এবং তোমাকে যদি বলে হচ্ছে পত্রিকা, তাহলে পত্রিকাটার নাম কি? পূর্বাশা। সো পূর্বাশা পত্রিকায় প্রথম এটা হচ্ছে প্রকাশিত হয় এবং সালটা হচ্ছে 1946। সো অন্য সাল মনে রাখো বা না রাখো, এই টাইপের তথ্যগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কয়েকটা শব্দ তুমি পাবা তোমার লেখার মধ্যে, সেখানে হচ্ছে যে এটার পাঠ গ্রহণ করা হয়েছে কোত্থেকে, এটা কোথা থেকে সংকলিত হয়েছে, এরকম কিছু তথ্য পাবা। সো মনে রাখবা যে প্রথম প্রকাশ হয়েছে পূর্বাশা পত্রিকায়, এবং পূর্বাশা পত্রিকায় প্রথম প্রকাশ হওয়ার পরে এটাকে পরিস্থিতি নামক একটা গল্পগ্রন্থের মধ্যে সংকলিত করা হয়েছে। এবং ফাইনালি আমরা যে টেক্সট বইয়ে যে অংশটা পাই সেটা নেওয়া হয়েছে হচ্ছে ঐতিহ্য প্রকাশনী প্রকাশিত মানিক রচনাবলী যে পঞ্চম খণ্ড, সেখান থেকে। তার মানে আমি আবার একটু রিপিট করি, এই গল্পটা প্রথম প্রকাশিত হয়েছে পূর্বাশা পত্রিকায়, তারপর পূর্বাশা পত্রিকা থেকে এটাকে সংকলন করা হয়েছে হচ্ছে পরিস্থিতি নামক তার একটা গল্পগ্রন্থে, এবং ফাইনালি মানিকের সকল রচনাবলীকে নিয়ে যে মানিক রচনাবলীর খণ্ড বের হয়েছে, ওই খণ্ডের পঞ্চম খণ্ড থেকে আমাদের এই গল্পটা নেওয়া হয়েছে। সো তোমাকে তোমার প্রশ্নের ভাষা বুঝতে হবে। যদি তোমাকে বলে যে মাসি পিসি গল্পটি নেওয়া হয়েছে কোত্থেকে, তখন কিন্তু তুমি আর পূর্বাশা পত্রিকার নাম বলবা না, তুমি বলবা মানিক রচনাবলীর পঞ্চম খণ্ড। তোমাকে যদি বলে যে পূর্বাশা মাসি পিসি গল্পটা প্রথম সংকলিত হয়েছিল কোথায়, তখন তুমি বলবা পরিস্থিতি নামক গল্পগ্রন্থ। তোমাকে যদি বলে প্রথম প্রকাশ হয়েছিল কোথায়, তুমি বলবা পূর্বাশা। সো প্রশ্নটা বোঝা খুব জরুরি, কারণ এটা তোমার ইন্টারমিডিয়েট না, এটা তোমার অ্যাডমিশন, এবং অ্যাডমিশনে কিন্তু তোমাকে কি করা হবে, এরকম কনফিউজ করা ট্রাই করা হবে। সো তিনটা নাম একটু মনে রাখবা, পূর্বাশা, পরিস্থিতি, মানিক রচনাবলী পঞ্চম খণ্ড, ঠিক আছে? সংকলিত মানে হচ্ছে প্রথম সংকলন করা হয়েছে কোথায়, প্রথম প্রকাশের পর পেপারে ধরো প্রকাশ হয়েছে। এখন পেপার তো কোনো একটা স্থায়ী জিনিস না, স্থায়ী রূপে তার কোন একটা গল্পগ্রন্থের মধ্যে নিয়ে গেছে না, সেটাই হচ্ছে পরিস্থিতি। আর ফাইনালি তার সকল লেখা নিয়ে যে মানিক রচনাবলী বের হয়েছে, সেই রচনাবলীর পঞ্চম খণ্ডতে আমাদের গল্পটা আছে, যেখান থেকে আমরা নিয়ে আমাদের ইন্টারমিডিয়েটে সিলেবাসভুক্ত করছি। সো প্রশ্নের ভাষা বোঝাটা খুব জরুরি অ্যাডমিশন লেভেলের জন্য, না হয় তোমাকে কনফিউজ করবে, ঠিক আছে? সো এখানে আমরা কি দেখি, এখানে আমরা দেখি যে পিতৃমাতৃহীন এক তরুণী, যে তরুণীকে তার জীবনের যে করুণ পরিস্থিতি সেটা আমরা দেখতে পাই, এবং আমরা এখানে দেখি যে দুর্ভিক্ষের যে মহামারী রূপ সেটা দেখতে পাই। এখানে আমরা একটা রোগের কথা পাই, বলতো কোন রোগের কথা বলা হয়েছে? মাসি পিসি গল্পে কোন রোগের কথা বলা হয়েছে? গুড, হ্যাঁ, কলেরা। ইয়েস, যে বলা হয়েছে যে কোনোভাবে কলেরার মহামারী তারা আটকাতে পারলেও দুর্ভিক্ষ, মানে একটা রোগ, মানে একটা হচ্ছে দুর্ভিক্ষ, একটা হচ্ছে কলেরা, তো দুইটা একটু মনে রাখতে হবে। দুর্ভিক্ষের যে মর্মস্পর্শী স্মৃতি সেটা আমরা এখানে পাই। আমরা দেখি যে জীবিকার জন্য এই মাসি এবং পিসি কিভাবে আসলে তারা সংগ্রাম চালিয়ে গেছেন সেটা দেখছি, এবং মাসি পিসির জীবনের যে সাহসিকতা সেটা আমরা দেখতে পাই। সো জীবিকা রক্ষার তাগিদে বা জীবিকা রক্ষার জন্য তাদের যে সংগ্রাম, জীবিকার জন্য সংগ্রাম, এবং তারা যে প্রচন্ড পরিমাণে বুদ্ধি সাথে কাজ করে সেটা, এবং তাদের যে সাহসিকতা সেটা কিন্তু আমরা দেখতে পাই। যে তাদের বুদ্ধি আছে কেন, কারণ দেখো তারা বুদ্ধি করেই কিন্তু বের করে যে যেহেতু শহরের বাজারে তরি তরকারি ফলমূলের দাম চড়া, তাই তারা কি করলো, তারা দুজন মিলে শহরের বাজারে এগুলো বিক্রি করতে গেল। এবং দেখো যখন রাতের বেলা কানাই চৌকিদাররা আসছিল আমাদের আল্লাদিকে ধরে নিয়ে যাবে বা তাদেরকে আক্রমণ করবে এরকম, তখন কিন্তু তারা দা বটি এগুলো নিয়ে তারা বের হয়, এবং গ্রামের মানুষজনকে কিন্তু তারা চিৎকার চেঁচামেচি করে তারা কিন্তু ডেকে নিয়ে আসে। সো এই তথ্যগুলো একটু মনে রাখা লাগবে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে একটু মনে রাখা লাগবে যে যেদিন রাতে কানাই চৌকিদাররা মাসি পিসির বাড়িতে এসে মাসি পিসিকে ডেকে নিয়ে যেতে চায়, সেই দিন আসলে কতজন আসছিল। সো কতজন আসছিল এটা মনে রাখার জন্য একটু মনে রাখবা যে প্রথমত আসছিল কিন্তু চৌকিদার, মানে যার নাম হচ্ছে কানাই। এটা কিন্তু একবার প্রশ্ন আসছিল যে মাসি পিসি গল্পে উল্লেখিত চৌকিদারের নাম কি? উল্লেখিত চৌকিদারের নাম হচ্ছে কানাই চৌকিদার, ঠিক আছে? এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন, যে মাসি পিসি গল্পে এই ইউনিটেই আসছে, মাসি পিসি গল্পে চৌকিদার কে? চৌকিদার হচ্ছে কানাই। সো কানাইয়ের
সাথে কে আসছিল? কানাই নিজে আসছিল একজন, এবং গোকুল বলে যে লোক, গোকুলের 3 জন পেয়াদা আসছিল। গোকুলের 3 জন পেয়াদা, তাহলে কয়জন হইলো? গোকুল কিন্তু আসে নাই, গোকুলের পেয়াদা আসছে। তাহলে এখানে 3 জন, এখানে একজন, 4 জন। কানাই চৌকিদার, গোকুলের 3 জন পেয়াদা, 4 জন। এবং বলছে, এবং মাসি পিসিরা বলতেছিল যে লাল পাগড়িয়াটা লোকটা তাদের অচেনা, তার মানে আরো একজন ছিল, সেই লোককে লাল পাগড়ির লোক। তাহলে টোটাল লোক আসছিল কতজন দেখো তো? টোটাল লোক আসছিল হচ্ছে 5 জন। কানাই চৌকিদার একজন, পেয়াদা 3 জন, লাল পাগড়ির একজন, টোটাল আসছিল 5 জন। এবং এই 5 জন তো আসছিল মাসি পিসিকে নিয়ে যাওয়ার জন্য। এই 5 জনের বাইরেও কিন্তু আমরা দেখছি যে কাঁঠাল গাছের ছায়ায় কিন্তু 3-4 জন লুকিয়েছিল, যে যখন মাসি পিসি কানাইয়ের সাথে যাবে তখন তারা এসে আল্লাদিকে তুলে নিয়ে যাবে। সো কাঁঠাল গাছের ছায়ায় যে 3-4 জন ছিল, সেই সংখ্যাটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। সো সংখ্যা ভিত্তিক কোনো প্রশ্ন যদি থাকে, মানে লাইন যদি থাকে, লাইনগুলো কিন্তু আমাদের এমসিকিউতে কনফিউজ করে, এবং এগুলো আমাদের হচ্ছে অনেক বেশি প্রশ্ন মানে পরীক্ষায় আসে। সেগুলো একটু আমরা মনে রাখবো। এবং এখান থেকে আমরা একটু মনে রাখবো যে বুড়ো রহমান বলে একটা ক্যারেক্টারকে আমরা পাই, যে কিনা আল্লাদিকে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে, যে মেয়ে কিনা একটা সময় তার শ্বশুর বাড়িতে অত্যাচারে হচ্ছে মারা যায়। সো এই তথ্যগুলো একটু আমরা খেয়াল রাখবো। এবং এখানে আমরা দেখবো যে কিভাবে আসলে তারা স্ট্রাগল করে তাদের লাইফে, সেই স্ট্রাগলের কাহিনীটা আমরা দেখবো। সো গল্পটার কিওয়ার্ড এখানে দেওয়া আছে, দেখো চরিত্রগুলোকে প্রথমে বলা। প্রথমে আমরা যে চরিত্রটাকে পাচ্ছি সেটা হচ্ছে আল্লাদি। সো আল্লাদি কি? আল্লাদি হচ্ছে আশ্রিতা। কার কাছে আশ্রিতা? তার মাসি এবং পিসির কাছে আশ্রিতা, অর্থাৎ তার খালা এবং ফুপু, এদের কাছে সে হচ্ছে আশ্রিতা। এবং আশ্রিতা সম্পর্কে আরেকটু মনে রাখতে পারো যে আমরা কিন্তু বলতেছি যে তাহলে ও যেহেতু আশ্রিতা, তাহলে ওকে আমরা কি বলতে পারি? নিরাশ্রয়। সো নিরাশ্রয় মানে কি? নিরাশ্রয় মানে হচ্ছে নেই আশ্রয় যার। সো যার আশ্রয় নাই, তাহলে যে নেই আশ্রয় যার, নিরাশ্রয়, এটা একটা সমাসবদ্ধ শব্দ। এবং এই সমাসটা কোন সমাস আমরা বলতে পারি? দেখো, নিরাশ্রয়। সো পূর্বপদ হচ্ছে নেই, পরপদ হচ্ছে আশ্রয়। তাহলে পূর্বপদকেও বুঝাচ্ছে না, পরপদকেও বুঝাচ্ছে না। নিরাশ্রয় বলতে আল্লাদিকে বুঝাচ্ছে, অন্য কাউকে। আমরা জানি যে যখন কোনো সমাসে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কিছুকে বুঝায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে বহুব্রীহি সমাস। সো এখানে যেহেতু আল্লাদিকে বুঝাচ্ছে, তাই এটাকে আমরা কি বলতে পারি? বহুব্রীহি সমাস বলতে পারি। সো একটু খেয়াল রাখবা, তোমাকে এরকম ফার্স্ট পেপার থেকে কানেক্ট করে অনেক সময় অনেক ধরনের সেকেন্ড পেপার দিবে। সো এই জন্য যখনই কোনো শব্দ পাবা, সেই শব্দটাকে একটু চিন্তা করবা, একটু ব্যাখ্যা করবা, এটার মিনিং কি, এটার কোনো সমার্থক শব্দ হয় কিনা, এটা কিভাবে গঠিত হয়েছে, উচ্চারণ কি, এগুলো একটু খেয়াল করবা। আচ্ছা, এরপরে সে অনাথ। অনাথ বলা হয়েছে কেন? কারণ তার পিতামাতা মারা গেছে, অত্যাচারিত। কে অত্যাচার করছে? ওর যে স্বামী যোগু, সে যোগু কিন্তু তাকে অত্যাচার করছে, তাকে লাথি মারছে, তাকে কলকে পোড়া দিছে, বেঁধে রাখছে, এরকম অনেকভাবে কিন্তু অত্যাচার করে। আচ্ছা, এরপর আমরা পাচ্ছি মাসি পিসিকে। মাসি পিসি বিধবা, অর্থাৎ তাদের স্বামী মারা গেছে। স্বনির্ভর। স্বনির্ভর মানে কি? যে তারা নিজেদের জীবিকা নিজেরাই হচ্ছে কি করে? অর্জন করে, উপার্জন করে। নিজেদের জীবিকা নিজেরা উপার্জন করে এবং কারো মুখাপেক্ষী নয়। তারা শহরের বাজারে গিয়ে তরি তরকারি, ফলমূল এগুলো বিক্রি করে আসে। তারা প্রতিবাদী। প্রতিবাদী কেন? তারা কোনো ধরনের অন্যায় মেনে নেয় না। এই যে কানাই চৌকিদার অন্যায় করতে চাইছে, সে অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। কৈলাস উল্টাপাল্টা কথা বলছে, কৈলাসকেও প্রতিবাদ করে থামাই দিছে। এবং দায়িত্বশীল। দায়িত্বশীল কেন? কারণ দেখো, টিপিক্যাল গ্রামীণ নারীদের মতো তারা কিন্তু আল্লাদিকে জোর করে তার স্বামী নিতে চাইছে, ভয়ে ওকে পাঠাই দিবে, এই কাজটা করে নাই। তারা কি করছে? তারা তাদের যেই মেয়ে, অর্থাৎ মেয়ে বলতে কি, আল্লাদি তো তাদের মেয়ের মতোই। সো এই মেয়েকে তারা কিন্তু দায়িত্বের সাথে পালন করছে, এবং তারা তাকে বলছে যে তোর চিন্তার কিছু নেই, আমরা তো আছি, সো আমরা তোকে দেখবো। সো এই যে দায়িত্বশীলতা, সেটার একটা পরিচয় আমরা পাচ্ছি। তারপর আমরা গোকুলকে পাচ্ছি, যে গোকুল একজন এখানে আধিপত্যবাদী পরিচয় দিচ্ছে। আধিপত্যবাদী মানে হচ্ছে যে তার আধিপত্য বা তার জোর খাটাতে চায়। এবং গোকুলকে আমরা পাই অত্যাচারী একজন চরিত্র, যে কিনা এই আল্লাদির যে জমি জমা যতটুকু সামান্যই আছে, সেগুলো হচ্ছে নিয়ে নিতে চায়, বা এরকম বেশ কিছু সমস্যা তার আছে। যোগুকে আমরা পাই, যে যোগু হচ্ছে আমাদের আল্লাদির স্বামী, এবং সে একজন লোভী চরিত্র। তো সে আল্লাদির বাবা মা মারা যাওয়ার পরে আল্লাদির বাবা মায়ের যে অল্প যতটুকুই জমি জমা টাকা পয়সা আছে, সেগুলো সব কার? আল্লাদির। এখন ওই সম্পত্তির লোভে সে আল্লাদিকে নিতে চায়, নাহলে কিন্তু সে আল্লাদিকে ভালোবাসে না, আল্লাদিকে সে সবসময় অত্যাচার করে। আচ্ছা, তো অত্যাচার এটা আমরা পাচ্ছি মদ্যপ। মদ্যপ মানে হচ্ছে মদ খায়। যেমন আমরা কৈলাসের সাথে মাসি পিসির কনভারসেশন একদম আমাদের একদম শুরুতে আমরা পাই যে হাতে দুটো পয়সা এলে তারা হচ্ছে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, বা হাতে দুটো পয়সা এলে তারা বিগড়ে যায়। এই বিগড়ে যাওয়া বলতে এখানে আসলে যে নেশা পানি করার যে প্রসঙ্গটা, সেটা হচ্ছে বোঝানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, মাসি পিসি আল্লাদের বাবার বাড়িতে আশ্রয় নিয়েছে, কিন্তু মাসি পিসি কিন্তু মাসি পিসির ভরণ পোষণ বা মাসি পিসির খাবার দাবার এগুলো কিন্তু আল্লাদের বাবা মা দিতে পারে নাই, কারণ তাদেরই খুব খারাপ অবস্থা আসলে তখন ছিল। সে তথ্যগুলো একটু মনে রাখতে পারো গল্পটা বোঝার জন্য। কিছু উক্তি আমরা দেখব, বিশেষ করে কোনটা মাসির কোনটা পিসির, এটা একটু ভালো করে খেয়াল করব। প্রথমে বলা হচ্ছে বেলা আর নেই কৈলেশ।
খুনসুটি রাখো দেখি কৈলেশ তোমার মোদ্দা কথাটা কি তাই কও, বললে না যে খবর আছে কি, সো খবর মানে হচ্ছে এখানে খবর। এই যে কৈলাস যে একটা খবর দিতে চায়, কি খবর দিতে চায়, যে যোগু তার বউকে নিতে চায়, ওরা যদি বউকে না দেয় তাহলে যোগু মামলা করবে। এই যে ভয় দেখানো, এই ভয় দেখানোটাই হচ্ছে খবর। সো চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলাস, এই যে কিসের দোকান তা বুঝেছি কৈলাস মানে এই যে মদ খাবে, নেশা পানি করবে, ওই মদের দোকান, এটা বুঝাতে চাচ্ছে। তারপর আল্লাহ দিকে তারা অভয় দেয়, অর্থাৎ তারা যে দায়িত্বশীল সেটার একটা পরিচয় আমরা এখানে পাই। ভাওতা দিয়ে, ভাওতা মানে হচ্ছে ফাঁকি দিয়ে বা কথার ফন্দি ফিকিরে ফেলে তাদেরকে দমাতে চাবে, এটা বলা হচ্ছে। পেট শুকিয়ে লাথি ঝাঁটা ডট ডট ডট, এগুলো দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আল্লাদির উপর যে অত্যাচারটা করা হয়েছে সেই অত্যাচারের একটা ডেমো এখানে আমরা দেখতে পাই। তারপর আমরা দেখতে পাই ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে, তবে মেয়া মোরা পাঠাবো না। এই যে দেখো ওরা কিন্তু দায়িত্বের জায়গা থেকে কিন্তু মাসি পিসি অনর, যখনই হচ্ছে আমাদের যোগু তার শ্বশুর বাড়িতে আসছিল তখন কিন্তু তারা তাকে ছাগল বিক্রি করে ভালো মন্দ খাওয়াইছে, অর্থাৎ নিজেদের কাছে ক্যাশ টাকা নাই কিন্তু তাদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির প্রপার ইউজ করে তারা কিন্তু স্বামী এই জামাইকে প্রপার আদর করছে, জামাই আদর যেটাকে আমরা বলি। তারপর জেলে নয় গেলাম কৈলাস, অর্থাৎ তারা নির্ভীক, তাদেরকে কোনো কিছু দিয়ে ভয় দেখানো যাচ্ছে না। আচ্ছা, এরপর মোদের একজন গেলে হবে না কানে, এরকম বেশ কিছু উদ্ধৃতি আমরা দেখতে পাই। সজাগ রইতে হবে রাতটা, কেন সজাগ থাকতে হবে, কারণ এর আগে এরকম একটা ঘটনা ঘটছিল যে সোনাদের বাড়িতে এরকম তারা একবার রাত্রেবেলা এই গোকুলরা আগুন ধরায় দিছিল, কেন আত্মীয়ের বাড়িতে তাদের মেয়েকে পাঠায় দিছে। তো এই যে ভয় থেকে বা প্রতিবাদ থেকে, প্রতিশোধ থেকে তারা যদি কিছু করে, এই ভয়ে তারা রাতটা জেগে থাকবে এবং তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা হচ্ছে শুয়ে থাকে। আচ্ছা, তারপর পিসির উক্তি আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি, যেমন বলছে হাত ধুয়ে আসি একদণ্ড লাগবে না। তারপর হচ্ছে সেথা ছাড়া আর ওকে কোথায় দেখবে, হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলাস। এই স্বভাব বিগড়ে যাওয়া বলতে এখানে আমরা বুঝতেছি নেশা পানি করা বা মদ খাওয়ার যে ব্যাপারটা সেটাকে। আচ্ছা, এরপর এখানে যে দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই, তখন শুধু বলবে কই না তো আমি এসব কিছু বলিনি কৈলাসকে, আয়না বজ্জা হারামজাদার এগিয়ে আয় না, কাটারির কোপে গলা কাটি দু একটা, অর্থাৎ তাদের যে প্রতিবাদী এবং তাদের যে নির্ভীক সত্তা সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই। অন্যান্য আরো কিছু উক্তি আছে, যেমন আমরা এখানে কৈলাসের উক্তি দেখতে পাচ্ছি, এত বড় সমত্ব মেয়ে, তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটি পুরুষ মানুষ নেই, বিপদ আপদ ঘটে যদি তো, অর্থাৎ তাদেরকে ভয় দেখাতে চাচ্ছে যে তোমাদের ঘরে এরকম একটা জোয়ান মেয়ে আছে, ওকে যে তোমরা ঘরে রেখে দিছো, যদি কোনো বিপদ আপদ ঘটে তখন কি করবা। সো এরকম বেশ কিছু উক্তি আমরা এখানে দেখতে পাই। এই যে মাসি পিসি ফিরছে কৈলাস, বুড়ো রহমান, আমরা জানি যে বুড়ো রহমান আমাদের আল্লাদির মধ্যে তার মেয়ের একটা ছাপ দেখতে পেয়েছে। তো এরকম উদ্ধৃতিগুলো আমরা একটু দেখবো আমাদের গল্পটা মনে রাখার জন্য এবং যদি আমাদেরকে রিটেনে দেয় সেক্ষেত্রে সলভ করার জন্য। তারপর এখানে কিছু ব্যাকরণিক বিশ্লেষণ দেওয়া আছে যাতে তোমরা হচ্ছে তোমাদের প্রিপারেশন অনুযায়ী তোমরা যদি হচ্ছে প্রিপারেশন নিতে পারো। হ্যাঁ, প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্র প্রশ্ন আসে, ঢাকা ইউনিভার্সিটি বিগত বছরগুলোতে বিভিন্ন সময় আসছে। সো দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ মানে হচ্ছে ভিক্ষার অভাব, এটা একটা অব্যয়ভাব সমাস, সেটা বলা আছে। জীবনী শক্তির উচ্চারণ দেওয়া আছে, জীবনী শক্তি যে একটা মধ্যপদলোপী কর্মধারায়, কারণ জীবন ধারণের শক্তি যে মাঝখানের পরটা লোপ পাইছে, এরকম বেশ কিছু তোমার যেগুলো প্রয়োজন তোমার এই গল্পটা পড়তে, সে তথ্যগুলো আমরা হচ্ছে এখানে একটু দেখতে পাই। সো আমরা হচ্ছে এর পরে একটু চলে যাই, আমাদের এই গল্পের পরে আমাদের পরের যে কবিতাটা আছে। আচ্ছা, একটু একটা আমরা 1 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, 1 মিনিটের ব্রেক। হ্যাঁ, তোমাদের কিন্তু এটা একদম ক্লাসের ব্রেক না, জাস্ট একটা টেকনিক্যাল ইস্যু সলভ করে আমরা আবার চলে আসতেছি। আচ্ছা, সো তোমরা কি হচ্ছে ঘুমাই গেছো নাকি আসো একটু বলো তো। মানে আমরা যদিও বলছিলাম 1 মিনিট, বাট সম্ভবত 2-3 মিনিট লেগে গেছে, একটা টেকনিক্যাল ইস্যুস ছিল, এটা সলভ করতে গিয়ে একটু দেরি হয়েছে, এটার জন্য খুবই খুবই আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে তোমাদেরকে একটু বসে রাখছি। বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, যারা ঢাকায় আছো তারা জানবা। সো ঝড় বৃষ্টিতে আর কি সবকিছু উড়ে টুড়ে যাওয়ার অবস্থা আর কি। আচ্ছা, সো আমরা তাহলে মাসি পিসের যে এমসিকিউ গুলো আছে সেগুলো একটু সলভ করার ট্রাই করি, তারপরে আমরা আমাদের তাহারই পরে মনে সেটাতে চলে যাচ্ছি, ঠিক আছে। তো প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কোনটি। সো মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম আমরা জানি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, সেটা আমরা একটু খেয়াল করলাম। পুতুল নাচের ইতিকথা একটি কি, পুতুল নাচের ইতিকথা আমরা পড়ছি, যেটা তার একটা বিখ্যাত উপন্যাস। অতসীমাময়ী নামক গল্প লিখে কোন লেখক খ্যাতি অর্জন করেছেন, আমরা জানি আমাদের মাসি পিসের যিনি লেখক অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়, তার সম্পর্কে কথা বলা হচ্ছে। তারপর মাসি পিসি গল্পের মূল উপজীব্য কি। সো এই প্রশ্নটা এতক্ষণ যে প্রশ্নগুলো পড়তেছিলাম ওগুলো মোটামুটি ফ্ল্যাট কোশ্চেন, সো এই প্রশ্নটা একটু চিন্তা করে উত্তর দেওয়ার। সো তোমরা একটু চিন্তা করে উত্তর দাও তো যে মূল উপজীব্য কি। আচ্ছা মাহমুদ, তোমাকে তো এত কিছু কেউ বুঝতে বলে নাই, তুমি হচ্ছে প্রশ্নের উত্তর দাও, বুঝছো, বেশি বুঝে গেলে আবার সমস্যা। না, তোমাদেরকে নিয়ে আর পারতেছি না, তোমরা একটু
আচ্ছা শুনো, মাসি পিসি গল্পের মূল উপজীব্য প্রশ্ন খেয়াল করো, এটা অ্যাডমিশনের প্রশ্ন, এত সহজ না। মূল উপজীব্য মানে কি? এখানে প্রত্যেকটাই উপজীব্য। এখানে আমরা পুরুষতান্ত্রিকতার একটা ব্যাপার এখানে দেখছি, যে পুরুষরা এখানে ট্রাই করতেছে তাদেরকে দমায় রাখার জন্য, সো পুরুষতান্ত্রিকতা আছে। স্বামী কর্তৃক নির্যাতন এটাও আছে, নারীর অসত্য এটাও আছে, নারীর দারিদ্র, সো এই মাসি পিসিকে আমরা মোটামুটি দারিদ্র্যের মধ্য দিয়ে পার হতে দেখছি। সো আপেক্ষিক দৃষ্টিতে দেখতে গেলে পরোক্ষভাবে ছোট ছোট করে প্রত্যেকটাই আছে, কিন্তু তোমাকে যখন প্রশ্ন করছে মূল উপজীব্য, তখন তোমাকে এখান থেকে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাইছে বা কোন জিনিসটা সবচেয়ে বেশি দেখছো সেটাকে বলতে হবে। সো বেশি খেয়াল করো নারীর অসহায়ত্ব। এখানে আমরা দেখছি আমাদের আল্লাহ দিয়ে অসহায়, মাসি পিসিও অসহায়, সো নারীর অসহায়ত্বটা এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাইছে। সো নারীর অসহায়ত্ব না থাকলে তাহলে আমরা বাকি তিনটা থেকে যেটা আরো বেশি বেটার যায় সেটা দিতাম। এখন চারটার মধ্যে থেকে এটা হচ্ছে বেস্ট, সো অ্যান্সার সি। যারা যারা সি বলছো ঠিক আছে। আচ্ছা, তো চলে আসি আমরা তারপরের কবিতায়। তারপরের টা হচ্ছে আমাদের তাহারই পরে মনে এই কবিতা। এই কবিতাটা খুব ছোট এবং সহজ, ইন্টারেও আমরা মোটামুটি সবাই অনেক পছন্দ করি। সো কবিতাটা পড়ার আগে কবি সম্পর্কে একটু তথ্য দেখব। কবি জন্মগ্রহণ করেছেন 1911 সালে, এবং তার আমরা দেখি যে তিনি যেই পরিবেশে আসলে বড় হয়েছেন সেটা আসলে শিক্ষার বা প্রাতিষ্ঠানিক শিক্ষার আসলে পরিবেশ ছিল না। তার নিজের ইচ্ছায় বিভিন্ন ধরনের উত্থান পতনের মধ্য দিয়ে তাকে আসলে শিক্ষিত হতে হয়েছে। এবং তার কিছু কাব্যগ্রন্থের নাম আমরা পাই, কাব্যগ্রন্থের নামগুলো ভালো করে খেয়াল করব। খেয়াল করো, তাহারই পরে মনে, এটা একটা কবিতা, রাইট? সো কবি হিসেবে আমরা পড়তেছি, সো কবির প্রধান সাহিত্য কি হবে? কাব্যগ্রন্থ। একটু আগে খেয়াল করো, আমরা যখন মানিককে পড়ছি তখন আমরা কি উপন্যাস বা ছোট গল্প হিসেবে পড়ছি, সেই জন্য তার আমরা উপন্যাস এবং গল্পগ্রন্থের নামগুলোকে বেশি প্রায়োরিটি দিছি। তাহলে এখানে সুফিয়া কামাল থেকে অটোমেটিকলি প্রায়োরিটি পাবে কি? তার কাব্যগ্রন্থের নামগুলো, এটা আমরা খেয়াল করব। গল্পগ্রন্থের নামগুলো দেখব, তারপর তার কিছু ভ্রমণ কাহিনী এবং শিশুতোষ গ্রন্থ আছে, স্মৃতিকথা আছে, 71-এর ডায়েরি। সো এখানে আমাদের একটা কনফিউশন লাগবে, কনফিউশনটা একটু সলভ করে দেই। সেটা হচ্ছে 71-এর ডায়েরি যেটা আমরা বলতেছি, 71-এর ডায়েরি, এটা হচ্ছে কার? সুফিয়া কামালের। আচ্ছা, আবার আমরা যে একটা পাই 71-এর দিনগুলি, 71-এর দিনগুলি, এটা হচ্ছে জাহানারা ইমামের। সম্ভবত তোমাদের ক্লাস 9-10 এটা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল একটা অংশ, সো এটা তোমরা জানো। সো নামগুলো গুলাই ফেলবা না, হ্যাঁ, একটার সাথে একটা মিক্স করে দিবা না। আরেকটা আছে 71-এর যিশু, 71-এর যিশু, এটা লিখছেন হচ্ছে শাহরিয়ার কবির। সো নাম তিনটা কাছাকাছি এবং কনফিউজিং বিধায় অনেক সময় আসতে দেখা যায়। সো তোমরা একটু এটা সাবধান থাকবা আর কি, যাতে একই জন বানায় না দাও বা একজনেরটা আরেকজনের জায়গায় দিয়ে না দাও। শাহরিয়ার কবির, এটা নিয়ে আবার হচ্ছে একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে 71-এর যিশু নিয়ে। সো নাম তিনটা কাছাকাছি, একটু মনে রাখবা। আর এটা হচ্ছে সুফিয়া কামালের একটা উপাধি ছিল, উপাধিটা হচ্ছে জননী সাহসিকা, জননী সাহসিকা। সো উপাধিটা আমরা একটু মনে রাখার ট্রাই করব। ওকে, সো এই যে এখানে বলা আছে যে তিনি আসলে বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃত। সো এটাও তার একটা অন্যতম উপাধি, এটা একটু মনে রাখবো। সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবে বরণীয় হননি, জননী সাহসিকা সম্ভাষণে ভূষিত হয়েছেন। তিনি মারা যান হচ্ছে 1999 খ্রিস্টাব্দে। সো এই তথ্যগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে সুফিয়া কামালের এই নামগুলো খেয়াল রাখবো। আর এরপরে আমরা চলে যাই আমাদের যে মূল কবিতা আছে, সেই মূল কবিতাটা আমরা পুরোটা পড়বো। এর আগে একটু কিছু তথ্য দেখবো, যেমন একটা কবিতার প্রথম চরণ বা প্রথম লাইন কি, শেষ লাইন কি, এই কবিতাটা কোন ভাষারীতিতে লেখা। আমরা এই কবিতায় সাধু এবং চলিত মানে গুরু চণ্ডালীর মতো একটা ব্যাপার এখানে দেখতে পাই। কবিতার নামকরণের পেছনে রিজন হচ্ছে কবির যে ব্যক্তি জীবনের যে দুঃখময় ঘটনা, অর্থাৎ তার স্বামীর মৃত্যু, হ্যাঁ, স্বামী নেহাল হোসেন, তার মৃত্যু, এবং এই যে তার স্বামীর মৃত্যুর কারণে তার জীবনের যে শূন্যতা চলে আসে, শূন্যতার আরেকটা সিমিলার ওয়ার্ড হচ্ছে রিক্ততা। সো রিক্ততা এবং শূন্যতা, বিষণ্ণতা, যে রিক্ততার ব্যাপারটা আমরা এখানে দেখতে পাই। সাহিত্যের রূপ হিসেবে আমরা বলতে পারি এটা একটা সংলাপ নির্ভর কবিতা। তাহলে আমরা যদি বলি গঠনগত দিক থেকে এই কবিতাটা হচ্ছে সংলাপ নির্ভর, এটা আমরা একটু মনে রাখবো। এই গল্পটার সবচেয়ে আকর্ষণীয় দিক বা এই গল্পটার মধ্যে আমরা একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাই, সেটা হচ্ছে এই গল্পটার মধ্যে একটা কি আছে, নাটকীয়তা আছে। এবং নাটকীয়তাটা আমরা কোথায় পাই? এই গল্পের একদম লাস্ট যেই লাইনটা ছিল, যে
ভুলিতে পারি না রিক্ত হস্তে, এই যে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এই যে তার পুরোটা নাটক জুড়ে বা পুরোটা আমাদের কবিতা জুড়ে তিনি যে মন খারাপ করে বসে আছেন, তার কোনো দিকে মনোযোগ নাই, এটার পেছনে রিজনটা কিন্তু আমরা লাস্ট লাইনটাতে পাই। সো লাস্ট লাইনে আমরা আসলে নাটকীয়তাটা দেখতে পাই। শেষ লাইনে আমরা এখানে কি পাই? একটা নাটকীয়তা দেখতে পাই। এবং কবিতা সম্পর্কে আমাদের আরেকটা তথ্য একটু জেনে রাখা লাগে, সেটা হচ্ছে একটা কবিতা কোন ছন্দে লেখা। সেই কবিতাটা কোন ছন্দে লেখা? এই কবিতাটা লেখা হচ্ছে অক্ষর বৃত্ত ছন্দে। তোমরা খেয়াল করবা, অক্ষর বৃত্ত ছন্দের যে কবিতাগুলো তোমরা পাবা, এগুলো একটু স্লো যাওয়ার কবিতা। দেখবা আমরা যখন সোনার তরী পড়ি, হ্যাঁ, মাত্রাবৃত্ত ছন্দ, মোটামুটি আমরা মিডিয়াম লয়ে এই কবিতাটাকে আবৃত্তি করতে পারি। কিন্তু তাহারই পরে মনে কবিতাটা যখন আমরা পড়ি, তখন আমরা দেখি যে এটার স্পিডটা কিন্তু অনেক স্লো। লাইক তুমি এটা যদি আবৃত্তি করতে শুরু করো, তুমি বিদ্রোহী যত জোরে পড়ো অত জোরেও পড়বা না, মিডিয়ামও পড়বা না, তুমি কিভাবে পড়বা দেখো, ধীরে ধীরে একদম, হে কবি নীরব কেন, অর্থাৎ স্লো যাওয়ার যে কবিতাগুলো, সেগুলোকে আমরা অক্ষরবৃত্ত ছন্দের কবিতা আর কি দেখে থাকি। আচ্ছা, তো এখানে আমরা কি কি পাই সেটা বলা আছে। কবিতাটার নাট্যগুণ, এটাকে নাটকীয়তা বলার কারণ কি? কবিতার মধ্যে সংলাপ আছে। সাধারণত আমরা সংলাপ কোথায় পাই? কোন একটা নাটকে বা গল্পে পাই। তো সংলাপ আছে, চরিত্র আছে, অর্থাৎ এখানে দুইটা চরিত্র আমরা পাই, একটা হচ্ছে আমাদের কবি আর একটা হচ্ছে কবি ভক্ত। দুইটা চরিত্র, একটা হচ্ছে কবি আর একটা কি কবি ভক্ত। এখানে আমরা কিছু ঘটনা পাই এবং ট্র্যাজেডি পাই। ট্র্যাজেডি মানে কি? ট্র্যাজেডি মানে হচ্ছে করুণ রসাত্মক যে ব্যাপার, সেগুলোকে আমরা বলি ট্র্যাজেডি। বিশেষ করে ট্র্যাজেডি এক ধরনের নাটক, যে নাটকের মধ্যে করুণ রস বিদ্যমান থাকে। তাহলে এই তাহারই পরে মনের মধ্যেও কিন্তু একটা করুণ রস বিদ্যমান আছে, এই জন্য এটাকে ট্র্যাজেডি বিদ্যমান বলা হচ্ছে। তাহলে ট্র্যাজেডি আমরা মনে রাখবো করুণ রসাত্মক, করুণ রসাত্মক, এটা একটু মনে রাখতে পারি। আচ্ছা, তারপর এই কবিতাটার কিছু খুঁটিনাটি তথ্যাবলী, যেমন এখানে দুইটা ঋতুর কথা বলা আছে, শীত বসন্ত, মাসের কথা, ফল, চরণ কয়টা মানে লাইন টোটাল, চরণ মানে লাইন, স্তবক মানে হচ্ছে আমরা যেটাকে বলি প্যারা, সো 5টা। ফাগুন শব্দটা কয়বার আসছে দেখো, ফাল্গুন না কিন্তু ফাগুন। বসন্ত কয়বার আসছে? তাহার এই পরে মনে একবার আসছে। সো তথ্যগুলো আমরা একটু দেখে রাখতে পারি, অনেকগুলো ইউনিভার্সিটি এই ধরনের প্রশ্ন করে, ঠিক আছে। সো আচ্ছা, ওনার স্বামীর মৃত্যু আমাদের এখানে শিক্ষণীয় কি? ওনার স্বামীর মৃত্যু থেকে আমাদের শিক্ষণীয় কিছু নাই। আমাদের এখান থেকে শিক্ষণীয় হচ্ছে একটা মানুষের ব্যক্তিগত জীবনের যে দুঃখবোধ, সেই দুঃখবোধ থেকে মানুষের যেই রিক্ততা বা বিষণ্ণতা, সেই বিষণ্ণতার ব্যাপারটা আমাদেরকে এখানে দেখানোর আছে। সেখান থেকে আমাদের শিক্ষার কিছু আছে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, তো এখানে যে দেখো শিক্ষণীয় কি সেটা দেখো, সেটা হচ্ছে আমরা এই কবিতায় দেখি একটা মানুষের ব্যক্তিগত জীবনে দুঃখের ছাপ এবং তার বিরহ বেদনা, এবং বিরহ বেদনার কারণে তিনি কবি উদাসী, এবং উদাসী হওয়ার কারণে তিনি হচ্ছে কি করতে পারতেছে না, সাহিত্য সৃষ্টি করতে পারতেছে না। অর্থাৎ মানুষের মনের সাথে প্রকৃতির একটা সম্পর্ক বিদ্যমান। তুমি দেখো যখন বৃষ্টি হয় তখন তোমার মনটা কিন্তু একটু কেমন জানি খারাপ খারাপ লাগে, তোমার একটু দুঃখ দুঃখ ফিল হয়, তোমার বাইরে যেতে পারতেছো না, এরকম একটা ব্যাপার এখানে কাজ করে। অনেকেই হচ্ছে বৃষ্টি হলে ঘুমাও, এটা আলাদা বিষয়, বাট এমনিতে কিন্তু চিন্তা করো যে প্রকৃতির সাথে আমাদের মানব মনের একটা রিলেশন কিন্তু বরাবরই থাকে। শীতকালের দিকে খেয়াল করো, শীতকালে সকালবেলা আমাদের ঘুম থেকে উঠতে অনেক আড়ষ্টতা কাজ করে। তো এটা রিজন কি? রিজন হচ্ছে প্রকৃতি। তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন শীতকাল চলে গিয়ে বসন্তের আগমন ঘটে, তখন মানুষের মন উৎফুল্ল হয়ে ওঠার কথা। কিন্তু যেহেতু আমাদের কবি সুফিয়া কামালের জীবনে একটা দুঃখ ঘটে গেছে, একটা বিষাদের ঘটনা ঘটে গেছে, এই কারণে তিনি আসলে শীতের যে রিক্ততা শূন্যতা, সেটা থেকে তিনি এখনো বের হতে পারেন নাই। দেখো একটা কথাই কবিতার মধ্যে বারবার পাবা, শীতের রিক্ততা, শীতের শূন্যতা। এটার মানে কি? তুমি একটু খেয়াল করলে দেখবা যে আমাদের যখন শীতকাল বিরাজ করে তখন কি হয়, যে গাছের যে পাতাগুলো থাকে, পাতাগুলো কি সব পড়ে যায়, এবং যখন বসন্তকাল আসি আসি ভাব বা বসন্তকাল আসে, তখন কি হয়, তখন আমরা দেখি যে বসন্ততে আমাদের বসন্ত ঋতুর আগমন উপলক্ষে আমাদের যে গাছপালা বা যেই গাছপালা থেকে শুরু করে যে বনভূমিগুলো আছে, সেগুলো কিন্তু একটা নতুন রূপে সজ্জিত হতে থাকে, ফুলে ফলে নতুন পাতা এখানে ধারণ করে। তো তার মানে শীতটা কিন্তু গাছের পাতা ফেলে দেয়, তার মানে শূন্য করে দেয়। আবার সেই জায়গায় বসন্ত এসে কি করে, পূর্ণ করে দেয়। তো শীতকে তুমি শূন্যতা আর বসন্তকে তুমি পূর্ণতার সমার্থক শব্দ ধরলে এই কবিতাটা বুঝতে কিন্তু খুব সহজ হবে, ঠিক আছে। তো আমরা আসো কবিতাটা একটু পড়ি। এবং সংলাপ ধর্মী কেন? আমরা বলছি অলরেডি যে এখানে কবি এবং কবি ভক্তের পারস্পরিক সংলাপ বিনিময়ের মধ্য দিয়ে কবিতাটার ঘটনা আগাইছে সামনে। আচ্ছা, সো কবিতার প্রথম লাইন কি বলা হয়েছে দেখো, দেখো শুরু করতেছে কি দিয়ে, ইনভার্টেড কমা দিয়ে, তার মানে এটা একজন ব্যক্তির কথা। কার কথা? দেখো বলতেছে হে কবি, তার মানে বুঝাই যাচ্ছে এটা কার কথা, কবি ভক্তের কথা। সো কবি ভক্ত কি বলতেছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, ধরা মানে হচ্ছে পৃথিবী। তোমরা হচ্ছে শব্দার্থ খুব ভালো করে পড়বা, কারণ শব্দার্থ থেকে একটা এমসিকিউ এক্সপেক্ট করে রাখতে পারো যে আসবেই। আচ্ছা, সো হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব
বন্দনায়। তার মানে এখানে তিনি জানতে চাচ্ছেন, কবি ভক্ত কবির কাছে জানতে চাচ্ছেন যে কেন কবি এখনো নীরব হয়ে আছে, এবং যেহেতু বসন্তকাল এসে গেছে, তো বসন্তকে কেন তিনি বরণ করে নিচ্ছেন না বন্দনা সঙ্গীতের দ্বারা, সেটা জানতে চাওয়া হচ্ছে। তারপর কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, তাহলে এই সে কে? এই সে হচ্ছে আমাদের কবি। কিরকম আঁখি তুলছেন? স্নিগ্ধ আঁখি, অর্থাৎ কোমল আঁখি এবং মায়াবী চোখ। এবং দেখো তার পরের লাইনেই তিনি কি বলতেছেন, একটা প্রশ্ন করতেছেন। তো এই স্নিগ্ধ আঁখিকে কিন্তু তুমি জিজ্ঞাসু দৃষ্টি এইভাবেও তুমি কিন্তু কি করতে পারো, ব্যাখ্যা করতে পারো। তো তোমরা সবসময় একটু খেয়াল রাখবা, যখনই কোনো লাইনের ব্যাখ্যা তুমি বুঝতেছো না বা ওই লাইনটার ব্যাখ্যা কি হতে পারে, এটা নিয়ে যখনই তোমার কোনো কনফিউশন হবে, তখনই তুমি তোমার টার্গেটেড লাইনের আগের লাইন এবং পরের লাইনটা খেয়াল করবা। তো দক্ষিণ দুয়ার গেছে খুলে আগের লাইন দেখো, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, তার মানে চোখ তুলে তাকাইছে, তারপর একটা প্রশ্ন করছে। তো সে হয়তো বা মন খারাপ ছিল, তার চোখটা কান্নারত অবস্থায় ছিল, তারপর সে চোখ খুলে তাকালো, চোখ তুলে তাকায় সে জিজ্ঞেস করলো দক্ষিণ দুয়ার খুলে গেছে কিনা, অর্থাৎ বসন্তকালের আগমন ঘটছে কিনা সেটা জানতে চাচ্ছেন। এবং দেখা যাচ্ছে যে কবিতায় আমরা দেখতে পাচ্ছি কবি ভক্ত কবিকে বসন্তের আগমনের বিভিন্ন লক্ষণ সম্পর্কে জানাচ্ছেন। এবং যেহেতু কবি উদাসীন, যেহেতু কবি অন্যমনস্ক, কবি কিন্তু এগুলো খেয়াল করেন নাই, তাই কবি আবার কবি ভক্তের কাছে প্রশ্ন করছেন যে দক্ষিণ দুয়ার কি খুলছে? আচ্ছা, বাতাবি নেবুর ফুল, নেবু এটা একটা আঞ্চলিক শব্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যেটাকে বলি লেবু, বাতাবি লেবু। তো বাতাবি লেবুর ফুল ফুটছে কিনা, আমের মুকুল আসছে কিনা। আমরা জানি গ্রীষ্মকালে আমরা আম পাই, কিন্তু এর আগে বসন্তকালেই কিন্তু আমের মুকুল ফোটা শুরু হয়। সেটাই বলা হচ্ছে যে ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তাহলে দেখো এই যে ইনভার্টেড কমাটা এখান থেকে শুরু হয়েছিল, এখানে শেষ হয়েছে, তার মানে পুরো কথাটা কার? এই পুরো কথাটা হচ্ছে কবির। প্রথম কথাটা কার ছিল? কবি ভক্তের। তারপরে আবার কার কথা? কবির। তার মানে যে দেখো, একবার কবি ভক্ত বলে, আবার কবি বলে, আবার কবি বলে, কবি ভক্ত বলে, আবার হচ্ছে কবি বলে, এরকম করে পারস্পরিক সংলাপ বিনিময়ের মাধ্যমে যেহেতু কবিতাটা আগাইছে, তাই কিন্তু আমরা এই কবিতাটাকে বলতেছি একটা সংলাপ নির্ভর কবিতা। তোমাকে কিন্তু হচ্ছে রিটেনে দিতে পারে যে কবিতাটা কেন সংলাপ নির্ভর কবিতা, ব্যাখ্যা করো, বা কোনো লাইন দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে দিতে পারে। তো তোমার কিন্তু এটা মাথায় রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তিনি কি জানতে চাইছেন? বসন্তের আগমনী প্রতীক, বাতাবি লেবু, আমের মুকুল, দক্ষিণ দুয়ার, এগুলো সবই হচ্ছে আমাদের বসন্তকাল আসলে বসন্তের আগমনের যে ইঙ্গিত, সেই ইঙ্গিতের স্মৃতি বহন করে। যেমন শীতকাল আসা শুরু হইলে আমরা দেখবো যে আমাদের আবহাওয়ায়, হ্যাঁ, যখন হচ্ছে হেমন্তকাল থাকে তখন থেকে আমরা মোটামুটি একটু শীত শীত আবহাওয়া দেখতে পাই। রাস্তাঘাটে দেখি যে আমরা পিঠা টিঠে এগুলো বিক্রি হওয়া শুরু হয়েছে, আমাদের হাত পা ফাটা টাটা শুরু হয়, তো এগুলো দেখে আমরা বুঝি না শীতকাল আসতেছে। সেরকম বসন্তের আগমনটাও কবি যে যে অনুষঙ্গগুলো দ্বারা টের পান, সেগুলো এখানে বলা। তারপরে দেখো বলা হচ্ছে এখনো দেখোনি তুমি, তার মানে এই যে কবি ভক্ত এবার প্রচন্ড অবাক হয়ে গেল, অবাক হয়ে জিজ্ঞেস করলো যে তুমি এখনো দেখো নাই? কহিলাম কেন কবি আজ এমন উন্মননা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। তাহলে এই কহিলামও কে? এই কহিলামও হচ্ছে কবি ভক্ত। কবি ভক্ত কবির কাছে জানতে চাচ্ছে কেন কবি আজ এমন উন্মননা তুমি। উন্মননা, উন্মননা শব্দটা একটা উপসর্গ সাধিত শব্দ, এটা দ্বারা বোঝায় যে অন্য মনস্ক থাকা বা বাইরের দিকে, অন্য দিকে মন থাকা, এরকম কিছু। সো কবি ভক্ত জানতে চাচ্ছে যে কেন সে কবি আজকে এত উদাসীন, কেন কবির মন নাই, কেন কবি নতুন পুষ্প দ্বারা, ফুল দ্বারা নিজেকে সজ্জিত করেন নাই। অর্থাৎ বসন্তকাল আসছে মানে কি, আমরা ধরে নিব যে ফুল দ্বারা আমরা আমাদেরকে সজ্জিত করছি। এই সজ্জিত মানে এই না যে তুমি একটা ফুল এনে কানে ঝুলাই দেবা, ব্যাপারটা তা না। মানে ওভারঅল বসন্তকে একসেপ্ট করে নেওয়ার যে ব্যাপারটা, গ্রহণ করে নেওয়ার যে ব্যাপারটা, সেটাকে এখানে বলা হচ্ছে। অর্থাৎ কবি ভক্ত অবাক হয়ে জানতে চান যে এই যে এত এত এক্সাম্পল কবির সামনে আছে, বাতাবি লেবুর ফুল, আমের মুকুল থেকে শুরু করে এত কিছু, তাও কেন কবি বসন্তের আগমন উপলক্ষে কোনো ফুল দিয়ে সাজ গ্রহণ করেন নাই, কেন তিনি কোনো কবিতা লেখেন নাই, কেন তিনি বসন্তকে ইগনোর করতেছেন, এটার রিজন কি? এটা তো হওয়ার কথা না, কবি তো এই কাজ করেন না। আচ্ছা, তারপর কহিল সে সুদূরে চাহিয়া, তাহলে এই সে কে? এই সে হচ্ছে কবি। সো কবি কি করলো? কবি ভক্তের এরকম অবাক হওয়া প্রশ্ন শুনে কবি দূরে তাকায় আছে, দূরে তাকায় বলল অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। অলখ মানে কি? অলখ মানে হচ্ছে দৃষ্টির অগোচর, সো এবং পাথার মানে হচ্ছে সমুদ্র। সো এমন ভাবে আমাদের কবি দূরে তাকায় আছে, দেখে মনে হচ্ছে দৃষ্টির অগোচরে অনেক দূরে কোনো সমুদ্র, সেদিকে তাকায় তিনি বলছেন তরিতার এসেছে কি। তরি মানে নৌকা। সো তরি বানান দেখো, তরি বানান এখন আমরা যদিও রস্বইকার ব্যবহার করি, কিন্তু কবিতা যেহেতু কবির লেখা, সো কবি যেই বানানে লিখছেন আমরা কবিতার কারণে সেই বানানে লিখবো। কিন্তু তোমার অ্যাকচুয়াল বানানটাও জেনে রাখতে হবে যে অ্যাকচুয়াল বানানটা অ্যাকচুয়ালি আমরা এখন এটা দীর্ঘইকার ইউজ করি না। আচ্ছা, বেজেছে কি আগমনী গান, তার মানে যে বসন্তের আগমনের যে সঙ্গীত, যে গান, বসন্তের আগমন
সেটা বেজেছে কিনা কবি জানতে চাচ্ছেন। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এই যে দেখো, বসন্ত আসছে, বসন্ত এসে কবির জীবনে নাড়া দিতে পারে নাই, এবং কবি কি করে নাই, শুনে নাই, সন্ধান রাখে নাই। এটাই কিন্তু কবির আলটিমেট, যে তার যে কোনো কিছুর প্রতি, যেহেতু তার হৃদয় দুঃখ ভারাক্রান্ত, এবং যেহেতু তিনি আসলে কোনো কিছুর প্রতি তার কোনো খোঁজ রাখার ব্যাপার নাই, এবং নিরাসক্ত যেটাকে আমরা বলি, হ্যাঁ, কবি এখানে কি নিরাসক্ত একটা তার রূপ দেখাচ্ছেন, যে তার কোনো ধরনের আসক্তি নাই, তিনি নির্বিকার, তার কিছুই আসে যায় না তাকে কে ডাকছে না ডাকছে। সো তিনি এগুলোর খোঁজ করেন নাই, এগুলোর খোঁজ খবর রাখেন নাই। তারপরে কবি ভক্ত কি বলতেছে দেখো, কবি ভক্ত বলতেছে, কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি। তব মানে তোমার, বসন্ত বন্দনা তোমার কণ্ঠে শুনি, এ মোর মিনতি। তার মানে কবি ভক্ত এখন কবির কাছে রিকোয়েস্ট করছেন, ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি। তাহলে এখানে যে না শব্দটা ব্যবহার করা হয়েছে, তোমরা আমাকে একটু বলো তো, এই যে না শব্দ, এই যে রচিয়া লহনা আজো গীতি, এই না কি নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে নাকি অন্য কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? তোমাদের কি মনে হয়? না থাকলেই কি সবসময় নেগেটিভ হয়? এই না কি অর্থ দিচ্ছে বলো? এই না শব্দটা দ্বারা তোমরা কি অর্থ পাও? পজিটিভ। আচ্ছা, তারপর আর অন্য অর্থ, অন্য অর্থটা কি সেটা বলতে হবে তো। আচ্ছা, মাহমুদ ভালো বলছো। তারপর হচ্ছে সবাই মোটামুটি পজিটিভ বলতেছে, হ্যাঁ। অন্য কোন অর্থ, কি অর্থ বলো? রচিয়া লহনা আজো গীতি, অর্থাৎ তুমি আজকে গান রচনা করো। এটা কি এক ধরনের রিকোয়েস্ট না কবি ভক্তের কবির প্রতি? সো আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে বলবো হচ্ছে অনুরোধ। অনেকেই অনুরোধ বলছো, হ্যাঁ ঠিক আছে, রিকোয়েস্ট করতেছে কবিকে, ইয়েস, রচনা করার জন্য বলছে, হ্যাঁ। তাহলে কবি ভক্ত কি বলছে? ওগো কবি, ওগো কি, ওগো হচ্ছে একটা সম্বোধন, এটাকে আমরা বলি সম্বোধন আবেগ। এই যে দেখো, ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপার এভাবে কানেক্ট করে পড়তে হয়। তুমি যখন ফার্স্ট পেপার পড়বা, একই সাথে সেকেন্ড পেপারও পড়বা, সম্বোধন আবেগ। সো বলছে, ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা, অর্থাৎ বসন্তের বন্দনা সঙ্গীত তোমার কণ্ঠে শুনি, এটা আমার অনুরোধ। এই যে অনুরোধ। আচ্ছা, কহিল সে মৃদু মধুস্বরে, কে বললো? কবি বলল। কি বলল? নাই হলো না হোক এবারে। তার মানে প্রতিবারই তো বসন্ত আসলে আমি বসন্তের জন্য গান রচনা করি। আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া। এই বরিয়া মানে বরণ করে আনা, একসেপ্ট করা, ইনভাইট করা, বা আমরা যেটাকে বলি আমন্ত্রণ জানিয়ে আনা। আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলে নিত, এসেছে তা ফাগুনের সরিয়া। সরিয়া মানে স্মরণ করে। তার মানে কবি এখানে এক ধরনের অভিমান থেকে বা তার জীবনের দুঃখ থেকে তিনি বলছেন যে, যদিও কবির হৃদয়ে দুঃখ ভারাক্রান্ত, তিনি বসন্তকে বরণ করতে পারেন নাই, বসন্তের জন্য গান কবিতা লিখতে পারেন নাই, কিন্তু তিনি বরণ করে নেন নাই বলে তো বসন্ত আসা বন্ধ হয়ে যায় নাই, বা বসন্ত থেমে থাকে নাই। বসন্ত একটা ঋতু, ঋতু প্রকৃতি তার নিজের যে নিয়ম, নিজস্ব নিয়ম, আপন নিয়ম, সে আপন নিয়মে এসে গেছে। সো যেহেতু তিনি বন্দনা সঙ্গীত রচনা না করাতেও খুব একটা ক্ষতি হয় নাই, তাই কবি বলছেন যে, আমি যদি এবার বসন্ত বন্দনা নাও করি, আমি যদি একটা কবিতা বা গান নাও লিখি, তাও তো খুব একটা ক্ষতি হবে না। সো আমি কি করব, এবার দরকার নাই, না হোক এবারে, অর্থাৎ এবার আমার কোনো স্পেশাল আনন্দ বা আয়োজনের দরকার নাই, কারণ আমার এবার কি মনটা খারাপ, দুঃখ ভারাক্রান্ত। আচ্ছা, তারপরে কবি ভক্ত আবার কি বলছে দেখো, কহিলাম ওগো কবি, অভিমান করেছো কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। অর্থাৎ কবি ভক্ত তাকে এখন রিকোয়েস্ট করার চেষ্টা করছে যে, দেখেন ঠিক আছে যে তোমার বসন্ত একা একা তার নিয়মে চলে আসছে, কিন্তু তুমি তাকে বৃথাই, শুধুই তুমি তাকে কি করলা, ইগনোর করলা। ঠিক আছে, এই কথাটা বলে তিনি বুঝাতে চাচ্ছেন যে তুমি আরেকটু অনুরোধ করতেছে যে, না প্লিজ একটু একটা কবিতা বা একটা গান হচ্ছে লেখো। কহিল সে পরম হেলায়, সে কে? সে হচ্ছে কবি। সো কবি হেলা করে বলল, বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন। ঋতুর রাজ মানে কি আমরা জানি বসন্ত। সো কবি ভক্তকে কবি বলছেন যে, আমি কেন বৃথাই তাকে হচ্ছে মানে আর আগমন করতে যাব, সে তো ঠিকই ফাগুনের সাথে সাথে আসছে এবং গাছের শাখায় ফুল ফুটছে, পুষ্প দ্বারা আরতি লাভ করছে ঋতুরাজ বসন্ত, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ্য বিরোচন। অর্থাৎ বসন্তের যতভাবে বিরোচন বা যতভাবে তার বন্দনা করার কথা, এবং কবি যদিও সানন্দে বসন্তকে বন্দনা করে নিয়ে আসেন নাই, কিন্তু বসন্ত কিন্তু ঠিকই তার মতো চলে আসছে। ফলে কবির কবিতা লেখা না লেখার উপর বসন্ত আসা না আসা ম্যাটার করে না। তারপর কবি ভক্ত বলছে, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। অর্থাৎ এই যে সে বসন্তকে আরতি করছে না, বসন্তকে অর্ঘ্য বিরোচন করছে না, অর্থাৎ উপহার দিচ্ছে না ফুল দ্বারা, কেন তার এই
বসন্তের প্রতি তীব্র অনীহা, সেটা এখন কবিভক্ত জানতে চান। বললেন যে হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, অর্থাৎ তোমার কেন বসন্তের থেকে তুমি কেন মুখ ফিরায় নিছো, এটার রিজন কি? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, অর্থাৎ বসন্তকালকে কেন তুমি ইগনোর করে বসন্তকালকে কেন তুমি হেয় করতেছো বা ছোট করতেছো। তখন আমরা এসে আমাদের এই কবিতার যেই নাটকীয়তা, সেই নাটকীয়তাটা দেখতে পাই যে সে কি বলল, কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি মানে হচ্ছে কুয়াশা, উত্তরি মানে উত্তরীয় বা চাদর, হ্যাঁ চাদর। সো কুয়াশার চাদরের তলে মাঘের সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী মানে হচ্ছে শীতকাল। তো শীতকাল চলে গেছে, কোথায় চলে গেছে? গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। রিক্ত হস্ত মানে কি? খালি হাতে। তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তার মানে এই যে আমরা এই আমাদের যে কবিতার যে নাটকীয়তা মেইন লাইন, সে লাইনটা পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি কবিতার একদম শুরু থেকে আমাদের কবি ভক্ত কবিকে বারবার অনুরোধ করছে, বলছে যে কবি পৃথিবীতে ফাগুন মাস চলে আসছে, অর্থাৎ বসন্তকাল চলে আসছে, তুমি কেন হচ্ছে এটাকে খেয়াল করতেছো না। সো আমরা দেখি কবিভক্ত প্রচন্ড পরিমাণে তীব্র অনীহা এবং বিমুখ, তিনি উন্মননা উদাসীন হয়ে আছেন, যেহেতু তার ব্যক্তিগত জীবনে তার একটা দুঃখর ঘটনা ঘটেছে, ফলে তিনি কিন্তু বসন্তকে বরণ করে নিতে চাচ্ছেন না। কবিভক্ত যতই তাকে অনুরোধ করছে, তিনি ততই বলছেন যে আমি যদি বসন্তকে বরণ করে নাও নি, তাও বসন্ত তার টাইম মতো চলে আসছে। সো আমি নাই হলো না হোক, এবার আমি বসন্তকে বরণ করে নিব না। তখন দেখা যাচ্ছে যে কবি ভক্ত জানতে চান যে হোক, আসছে বসন্ত, কিন্তু তুমি কেন বসন্তের প্রতি বিমুখ, তুমি কেন বসন্ত থেকে মুখ ফিরায় নিছো, কেন তুমি বসন্ত ঋতুকে ব্যথা দিচ্ছ। তখন গিয়ে আমরা দেখতে পাই কবি আমাদের কাছে তার এই ব্যথা দেওয়ার রিজনটা বা কারণটা ব্যাখ্যা করেন। কবি বলছেন, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ শীতকাল যেরকম কুয়াশার চাদরকে ধারণ করে শীতকাল যেরকম চলে গেছে এবং কবিকে শূন্য করে দিয়ে গেছে, একা করে দিয়ে গেছে, ঠিক একই রকম কবির জীবনে এরকম একটা দুঃখময় ঘটনা ঘটছে। কবির স্বামীর মৃত্যু হয়েছে এবং কবি প্রচন্ড পরিমাণে একাকী এবং নিঃস্ব হয়ে গেছে। এই নিঃসঙ্গতার জন্য কবি কি করতে পারতেছেন না, কোনো কাজে মন দিতে পারতেছেন না। এই জন্যই বলা, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। সো একটু এই তথ্যগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবা, আশা করি কবিতাটা বুঝছো। যদি কারো কোনো লাইন আবার রিপিট বোঝার প্রয়োজন মনে হয়, তাহলে ক্লাস শেষ হওয়ার পরে রেকর্ডটা পেয়ে যাবা, দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে যেগুলো তোমার আসলে ব্যাকরণের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো একটু দেখবা। বিশেষ করে এই ধরনের উচ্চারণগুলো তোমাকে দিতে পারে, উচ্চারণ অনেক পছন্দ করে। তারপর দেখো রি এর উচ্চারণ লিখছে রস্বীকার দিয়ে, এটা একটু খেয়াল করবা। আমরা জানি যখন রি থাকে বানানে, তখন আমরা উচ্চারণ রস্বীকার লিখি, আর যখন রি কার থাকে তখন রি কার লিখি। সো এই জিনিসগুলো তোমাদের ইন্টারমিডিয়েটের পড়া একটু কানেক্ট করানো, যাতে করে ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপার রিলেট করলে তুমি উত্তর করতে পারো, ঠিক আছে? সো বিগত বছরের কিছু প্রশ্নের উত্তর আমরা সলভ করি। দেখো এখন যেহেতু আমরা মাত্রই তাহারই পরে মনে পড়লাম, সো আমাদের জন্য প্রশ্নটা ইজি, কিন্তু যখন তুমি একটা অ্যাডমিশন টেস্ট দিতে বসবা, তখন হুট করে যখন তুমি প্রশ্নটা পাবা, একটু কনফিউজিং মনে হতে পারে। তো এখনের জন্য আমরা পারতেছি ঘ, কেন কবি আজ এমন উন্মননা তুমি, এখানে উন্মননা শব্দের উত কি অর্থ বহন করে? সো উত যোগ মানে উত একটা উপসর্গ, সেখানে উন্মননা আমরা জানি উপসর্গের অর্থ দোতনা বলে একটা জিনিস আছে, অর্থ দোতনা। অর্থ দোতনা মানে হচ্ছে কি অর্থ দেয়। তো এখানে উন্মননা শব্দটা কি অর্থ দেয়? উন্মননা মানে কি? কবি কি উঁচুতে আছেন না, নিচুতে আছেন না, কবি কি ভিতরে আছেন না, কবি বাহিরে আছেন, অর্থাৎ কবি অন্যমনস্ক হয়ে আছেন। সেটার অ্যান্সার আমাদের হচ্ছে বাহির। হ্যাঁ, অনেকে তোমরা হচ্ছে উত্তর দিছো ঘ মানে ডি, উত্তর ঠিক আছে। ওকে, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, কোন কবিতার চরণ? আমরা যেহেতু মাত্রই পড়ছি সেটা পারবো। তাহারই পরে মনে কবিতায় কোন কোন ফলের উল্লেখ আছে? আম কাঁঠাল, এটা আছে হচ্ছে বিলাসীতে। হ্যাঁ, বিলাসীতে আমরা আম কাঁঠালের বাগান পাইছি, আম জামনা। বাতাবি আছে কিন্তু কাঁঠাল নাই, সো অ্যান্সার হচ্ছে বাতাবি। আমের মুকুল, সো আম, অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। ওকে, সো এটা গেল আমাদের প্রথম পার্ট। তাহলে প্রথম পার্ট থেকে আমরা একটা গল্প, দুইটা গল্প, একটা কবিতা দেখছি। আমরা যে কিওয়ার্ড গুলো বলছি এগুলো একটু মাথায় রাখবা, এমসিকিউর জন্য যে জায়গাগুলো বলছি এগুলো একটু খেয়াল রাখবা, এবং রিটেনে আমাদের বিভিন্ন উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা করতে পারে, মূল ভাব লিখতে পারে, অথবা কোন একটা শব্দ দিয়ে সেটাকে বিভিন্ন ভাবে গ্রামাটিক্যাল সাইডে নিয়ে গিয়ে আমাদেরকে লিখতে দিতে পারে, ঠিক আছে? সো দ্যাটস ইট ফর টুডে। অনেক বড় একটা ক্লাস ছিল, যাদের ক্লাসের মাঝখান থেকে আউট হয়ে গেছো বা ধরো মানে কনসেন্ট্রেশন চলে গেছে বা অন্য কিছু কোনো জায়গা আবার যদি মনে হয় যে কনফিউশন, সেটা কিন্তু তুমি পাস্ট ক্লাসেস থেকে রেকর্ডটা দেখে নিতে পারবা। এবং হচ্ছে
আমাদের ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু ক্লাস নোটটা তোমার যে পাস্ট ক্লাসেসের অপশনেই তুমি কিন্তু নোটস আকারে পেয়ে যাবা, সো ওখান থেকে একটু দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আপাতত আর কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ, আর ইনশাল্লাহ আবার দেখা হবে ক্লাসে।